ওকে, আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমার সাউন্ডটা সবার কাছে ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো। ওকে, তার মানে আমার সাউন্ডটা সবার কাছে ঠিক আছে। ওকে, দ্যাট ইজ গ্রেট। ওকে, তো সবাইকে ওয়েলকাম টু দ্য ক্লাস। এন্ড স্ক্রিনটা তো সবার কাছে অবভিয়াসলি ভিজিবল, আই হোপ, রাইট? স্ক্রিনটা সবার কাছে ঠিক আছে। ও, ইন্তেসার বলছে। আচ্ছা, ইন্তেসার আগে আইসিটি ক্লাস করছিল, আজকে ফার্স্ট কেমিস্ট্রি ক্লাস আমার সাথে। ওকে, দ্যাট ইজ গ্রেট। ওকে, ঠিক আছে, যাই হোক, সবাইকে ওয়েলকাম টু দ্য ক্লাস। এন্ড আজকে একটু দেখো যে তোমাদের সাথে যে এই যে আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড যে রিভিশন ক্লাস, এগুলা যেটা হলো যে আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু ক্লাস। সেখানে বেসিক্যালি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে বোর্ডে কিরকম কোশ্চেন আসা পসিবল বা বোর্ডের জন্য খুব ভালো একটা প্রিপারেশনের জন্য আমরা এই ক্লাসগুলো করতেছি, রাইট? তো যাই হোক, এন্ড সবাইকে ওয়েলকাম। তোমাদের সাথে আজকের ক্লাসে আমি আছি হলো অর্ক। তোমার সাথে আজকে ক্লাসে আমি থাকবো হলো অর্ক। ভাইয়া পড়াশোনা শেষ করেছে আইআইটি থেকে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আর তোমাদের কিউএনএ তে তোমাদের নিবিড় ভাইয়া থাকবেন, তোমাদের যদি কোনো টপিক রিলেটেড কোশ্চেন থাকে সেগুলো তোমরা কিউএনএ তে করতে পারবে। এন্ড আশা করি যে তোমরা বিগত বেশ কয়েকটা ক্লাস করছো, এন্ড তোমরা মনে হয় ক্লাসের সাথে মোটামুটি অ্যাডজাস্টেড হয়েও গেছে যে কিভাবে ক্লাসের প্যাটার্নটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের, রাইট? তো তাহলে চলো, তোমরা যেহেতু মোটামুটি জয়েন দিয়ে ফেলছো, আমরা মনে হয় আমরা শুরু করতে পারি, রাইট? তাহলে চলো আমরা একটু সুন্দরভাবে পড়াটা স্টার্ট করি। আজকে দেখো আমাদের চ্যাপ্টার হলো 2 নিয়ে পড়াশোনা করার কথা, মানে হলো কি, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তুমি তুমি জানো কিন্তু যে আজকে লেকচারে কি কি আছে বেসিক্যালি। আজকে লেকচারে বেসিক্যালি আমাদের সলিউবিলিটি থাকবে। দেন 2 নম্বর বিষয়টা আমরা বলতে পারি হলো চ্যাপ্টারের আমার থাকবে হলো কি, ওই যে আউটবাউ নীতি, আউটবাউ রুল। দেন হলো যে বাকি যে বিষয়গুলা, যে পলিসি এক্সক্লুসিভ প্রিন্সিপাল, সেই যে পার্টটা মানে ইলেকট্রন কনফিগারেশনের যে রুল গুলা, সেরকম একটা পার্ট থাকবে। অলসো আমরা বলতে পারি আমাদের কি স্পেকট্রাম সংক্রান্ত যে বিষয়গুলো, সেগুলো আমাদের আজকের ক্লাসে থাকবে। তো তাহলে লেটস প্রসিড, রাইট? তো প্রথমে আমরা যদি একটু একটা শুরু করি যে হোয়াট ইজ সলিউবিলিটি। সোজা ভাষায় আমরা বিষয়টাকে যদি এই হিসেবে বলি যে আমাদের কোনো একটা সলভেন্টের মধ্যে যে কোনো যদি একটা সলিউটকে যদি আমি কি করার চেষ্টা করি বলতো, যে রাখার চেষ্টা করি, মিক্স করার চেষ্টা করি, এন্ড সলভেন্টের মধ্যে সলিউটটা যদি পুরোপুরি মিক্স হয়ে যায়, দেন আমরা সেটাকে বলতে পারি একটা সলিউশন, রাইট? এন্ড এই জায়গায় একটা জিনিস ফ্যাক্টর, ফ্যাক্টরটা হলো কি, যে সোজা ভাষায় যে আমাদের যদি টেম্পারেচার ফিক্স থাকে, দেন তাহলে আমাদের কি বলা যেতে পারে যে ম্যাক্সিমাম যতটুকু সলভেন্ট, যতটুকু সলিউট আমাদের কোনো একটা সলভেন্টে থাকতে পারে, সেই জিনিসটাকে আমরা বলি হলো ওই সলিউটটার সলিউবিলিটি। কি বললাম, আমি জিনিসটাকে একটু রিক্যাপ করি। সাপোজ আমার কাছে একটা গ্লাস আছে, এই যে ধরো তোমার কাছে একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবের মধ্যে আমি কোনো একটা সলিউটকে আমি কি করার চেষ্টা করতেছি, মিক্স করার চেষ্টা করতেছি। সাপোজ এই সলিউটটা হলো আমাদের সোডিয়াম ক্লোরাইড। এবং এটাকে যদি আমি মিক্স করার চেষ্টা করি এটার মধ্যে, তাহলে আমাদের বিষয়টা কি হচ্ছে, দেখা গেল আমি মিক্স করতেছি মিক্স করতেছি মিক্স করতেছি, মিক্স করতে করতে ম্যাক্সিমাম আমি যতটুকু মিক্স করতে পারবো নির্দিষ্ট তাপমাত্রায়, মানে ডেফিনিট টেম্পারেচারে, সেটাকে আমি বলতে পারবো হলো কি এই যে সলিউটটার সলিউবিলিটি। তো এখন হলো ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের কয়েক রকমের সলিউশন আছে। একটা হলো আনস্যাচুরেটেড। সাপোজ তোমার কাছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এইভাবে, যে আমাদের হয়তো এই সলভেন্টের মধ্যে 5 স্পুন, হয়ে গেল ধরো, ধরো এটার মধ্যে আমি বলতেছি 5 স্পুনের সমান পরিমাণ তোমার কি রাখা যাবে, এই যে সলুটটাকে দ্রবীভূত করা যাবে। সাপোজ জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি জিনিসটাকে বলতেছি। তাহলে এখন তুমি কি করতেছো, কেবলমাত্র 1 স্পুন দিলা। ধরো তুমি কেবলমাত্র 1 স্পুন দিলা, 1 থেকে 4 স্পুন পর্যন্ত তুমি দিলা। তাহলে কিন্তু তুমি আরো দিতে পারবা। তো সেই টাইপের সলিউশনকে আমরা বলি আনস্যাচুরেটেড সলিউশন। এখন ধরো তোমার এই 5 স্পুনটা ফুল হয়ে গেছে, এর বেশি আর সেখানে দেওয়া যাবে না, সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো স্যাচুরেটেড সলিউশন। আর আরেক ধরনের জিনিস আছে, সেটাকে আমরা বলি হলো সুপার স্যাচুরেটেড সলিউশন। ধর আমাদের কোনো কারণে হয়তো টেম্পারেচার বেড়ে গেছে, এটার মধ্যে 5 স্পুন সোডিয়াম ক্লোরাইড থাকার কথা ছিল, বাট সামহাউ উই ডোন্ট নো হাউ, হয়তো টেম্পারেচার বেশি থাকতে পারে, হয়তো অন্য কোনো ইফেক্ট থাকতে পারে, সেখানে যদি 5 স্পুনের চেয়ে বেশি পরিমাণ তোমার কি থাকে, যে সলিউটটা যদি তোমার থাকে, হয়তো তোমার হতে পারে যে 6 চামচ বা 6 স্পুনফুল অফ সোডিয়াম ক্লোরাইড, তাহলে সেটাকে আমরা বলতে পারি হলো সুপার স্যাচুরেটেড সলিউশন। আমি 3 প্রকারের সলিউশন বেসিক্যালি পেলাম, একটা হলো আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, এন্ড সুপার স্যাচুরেটেড।
তো দ্যাটস কুল অ্যাকচুয়ালি। দেন হলো আমরা এগুলা নিয়ে যদি কাজ করা শুরু করি, বিষয়টা হলো কিরকম ভাবে, যে এইখানে বিষয়টা যে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট দ্যাট ক্যান বি ডিজলভড ইন 100 গ্রাম সলভেন্ট এট এ পার্টিকুলার টেম্পারেচার, সেটাকে আমরা বলতে পারি হলো কি বলতো সলিউবিলিটি। এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট জিনিস ফ্যাক্টর আছে। তো তুমি নর্মালি চিন্তা করে দেখো তো, একটা টেস্ট টিউবের মধ্যে যতটুকু লবণ বা সল্ট তোমার কি বলা যেতে পারে যে আমি ডিজলভ করতে পারি, অবভিয়াসলি আমার কাছে যদি একটা বালতি থাকে, সেই বালতির মধ্যে আমি কি সমপরিমাণ আমি কি করতে পারবো না, সলভেন্ট বা সলিউটটাকে আমি ডিজলভ করতে পারবো না, আরো বেশি পারবো। তো তখন তো আমাদের এই যে সলভেন্টটা, এই সলভেন্টটার অ্যামাউন্ট একটা ফিক্সড করা দরকার। এক্স্যাক্টলি আমরা সেই কাজটাই করি। আমরা কি বলি যে আমাদের যদি 100 গ্রাম সলভেন্টে যতটুকু সলিউশন, যতটুকু সলিউট ডিজলভ থাকতে পারে, এবং ডিজলভ থেকে সে কি করে বলতো, কোন একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি করে, সেটাকে আমরা বলি হলো কি তার সলিউবিলিটি। তো আমাদের এখন পর্যন্ত অ্যাচিভমেন্ট হলো চারটা। কি কি? এক নম্বর বিষয় হলো আমরা তিন প্রকারের সলিউশন বুঝলাম। একটা হলো আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড, এন্ড হোয়াট ইজ সলিউবিলিটি সেটা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। তো দ্যাট ইজ কুল অ্যাকচুয়ালি, রাইট? এইখান থেকে তোমরা অ্যাকচুয়ালি বিষয়টা নিশ্চয়ই বুঝতেই পারতেছো যে আমাদের কি বেশ অনেক রকমের বিষয় আছে, যে সলিউবিলিটির টেম্পারেচার আমাদের ফিক্স থাকতেছে। এন্ড তাহলে আমাদের কি হচ্ছে বলতো, যে আমাদের কতটুকু লাগতেছে, যদি আমরা কি 100 গ্রাম সলভেন্টের মধ্যে কতটুকু আমাদের সলিউট থাকতেছে, সেটাকে আমরা বলতেছি তার সলিউশন। এন্ড সেটাকে অবভিয়াসলি আমাদের স্যাচুরেটেড সলিউশন হইতে হচ্ছে। এটা স্কুল অ্যাকচুয়ালি, রাইট? দেন এই জায়গা থেকে তোমাদের ইম্পর্টেন্ট পার্ট গুলা শুরু হবে। সেটা হলো আমরা কি বলতেছি, সলিউবিলিটির ইউনিট গুলা। এখন সলিউবিলিটির ইউনিট গুলার ক্ষেত্রে আমাদের বেসিক্যালি তিন প্রকারের ইউনিট আমরা পেয়ে দিই, এবং এই তিন প্রকারের ইউনিট নিয়ে আমরা মোটামুটি ভালোই কনফিউজ হই অ্যাকচুয়ালি। একেবারে ইনিশিয়ালি আমাদের যে বিষয়টা কি ছিল বলতো, যে সলিউবিলিটির ইউনিটটা ছিল গ্রাম পার 100 গ্রাম। এন্ড সেখানে আমরা কি হিসেবে বলতাম, যে 100 গ্রাম সলভেন্টে, সলভেন্টে মানে 100 গ্রাম সলভেন্টে কতটুকু সলিউট ডিজলভ থাকতে পারতো, সেটাকে আমরা বলতাম হলো তার সলিউবিলিটি। এইটা হলো আমাদের ইনিশিয়াল কনসেপ্টটা ছিল, বা এইটা থেকে আমাদের সলিউবিলিটির ডেফিনেশনটা আসতেছে। বাট দেন আমাদের এখন লেটেস্ট আমরা খুব বেশি পরিমাণে যে দুইটা ইউনিট ব্যবহার করে থাকি, দোজ আর গ্রাম পার লিটার অ্যান্ড অলসো মোল পার লিটার। এন্ড এইখানে আমাদের যে বিষয়টাকে আমরা হিসাব করি সেটা হলো সলিউশন, মানে টোটাল সলিউশনটাকে আমরা কাউন্ট করি। মানে আমরা বলি হলো টোটাল সলিউশনের মধ্যে যতটুকু, যত গ্রাম আর যত মোল সলিউট আমাদের ডিজলভ থাকে, সেটাকে আমরা বলি হলো কি তার সলিউবিলিটি। তো সেই জিনিসটা আমরা আশা করি বুঝতে পেরেছি, রাইট? তো তাহলে আমাদের এই দুইটা ইউনিট আমরা বুঝলাম, গ্রাম পার লিটার এন্ড মোল পার লিটার। এবং এই যে কনভার্সনের যে ব্যাপার একটা আছে, এখন ধরো আমার কাছে যদি কখনো গ্রাম পার লিটার থাকে আর কখনো মোল পার লিটার থাকে, এই তোমরা বলো তো, গ্রাম পার লিটারকে আমি যদি মলিকুলার মাস দিয়ে ডিভাইড করি, তাহলেই কি আমি মোল পার লিটার পেয়ে যাব না? যে গ্রাম পার লিটার, এইটাকে যদি আমি মলিকুলার মাস দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমি কাকে পেয়ে যাচ্ছি বলতো, মোল পার লিটার, রাইট? সিম্পল বিষয়, তো কনভার্সন গুলো আমাদের জন্য ডিফিকাল্ট কিছু একটা হবে না ইনশাল্লাহ। তো আমরা এই টাইপের বিষয়গুলো বুঝতে পারি। তো দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। দেন এই যে বিষয়টা হলো, এই জায়গা থেকে লিটারেলি আমাদের সবচেয়ে জোর বিষয়গুলোর মধ্যে একটা চলে আসে, সেটা হলো কি ম্যাথমেটিক্যাল পার্ট। ধরো এই যে দেখো কি বলা আছে, solubility of a substance in water at 200 degrees Celsius and 50 degrees Celsius are respectively 18 and 170। তো এই জায়গায় একটা বিষয় আছে, the 250 gram of saturated solution of the substance is cooled from 50 degrees Celsius to 200 degree to 20 degrees Celsius, then what will be the amount of crystallized solute? ওকে, তাহলে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এখানে কি বলা আছে, 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের সলিউবিলিটি কত, 170। তাহলে তোমরা কি আমাকে বলতে পারো এইখানে আমাদের সলভেন্ট কতটুকু আর সলিউট কতটুকু? চ্যাট বক্সে সবাই রেসপন্স করো তো, যে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সলভেন্ট কতটুকু, সলিউট কতটুকু? 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য থিং, দ্যাট আমি ভাবছিলাম তোমরা অনেকেই ভুল অ্যান্সার দিবা। তো আমি খুব একটা ভুল অ্যান্সার পাইনি, না ভুল অ্যান্সার পাইনি আমি। তো বিষয়টা কিন্তু এরকমই, যে আমরা বলি হলো কি, আমাদের সলিউবিলিটি ডেফিনেশনটা কি ছিল, 100 গ্রাম সলভেন্টে যতটুকু সলিউট থাকে,
তাহলে এইখানে বলা আছে সলিউবিলিটি হলো 170, তার মানে বিষয়টা হলো কি, তার মানে 100 গ্রাম সলভেন্টে আমাদের সলিউট থাকবে 170 গ্রাম। ওকে গ্রেট, তো সবাই দেখি ঠিক অ্যান্সারই দিচ্ছে দোস্ত বিষয়টা। তো 50 ডিগ্রিতে আমাদের বিষয়টা এরকম, তাহলে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের বিষয়টা কিরকম ভাবে দাঁড়াবে? তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি সেম, 100 গ্রাম সলভেন্টে আমাদের সলিউট হলো 80, রাইট এন্ড ডান। এখন তোমাকে যে টোটাল সলিউশনের অ্যামাউন্টটাকে জিজ্ঞেস করি, যে টোটাল সলিউশনটা আমাদের কতটুকু, তুমি বলতে পারো 50 ডিগ্রিতে হলো সেটা হলো 270, এন্ড 20 ডিগ্রিতে সেটা হলো কত, 180। সিম্পল রাইট? তাহলে এখন তুমি বুঝতেছো যেহেতু আমাদের সলিউশনের অ্যামাউন্টটা আমি টেম্পারেচার রিডিউস করলে সেটা কি তোমার কমে যাবে, তার মানে হলো কি আমাদের বাকিটুকু কি হবে, ক্রিস্টালাইজড হয়ে যাবে, রাইট? আমাদের কতটুকু ক্রিস্টালাইজড হয়ে যাচ্ছে দেখি তোমরা আমাকে একটু বলো তো। ও 118, কি অবস্থা, আমি ক্যালকুলেশন মিস্টেক করছি না? যাক, থ্যাংক ইউ তামিম। তো কত, 118। ওকে, তাহলে এখন তোমরা আমাকে বলো তো যে আমাদের এই ক্ষেত্রে কতটুকু ক্রিস্টালাইজড হচ্ছে, চ্যাট বক্সে একটু বলো সবাই। হ্যাঁ, 270 থেকে যদি আমি 118 আমি কি করি, সাবট্রাক্ট করি, তাহলে কতটুকু ক্রিস্টালাইজ হচ্ছে সেটা আমি পেয়ে যাচ্ছি, রাইট? 152 গ্রাম। ওকে, তো এখন তোমরা আমাকে একটু বলো দেখি চ্যাট বক্সে, এই জায়গাটা খুবই ক্রুশিয়াল একটা পার্ট, যে আমি কতটুকু সলিউশন থেকে ক্রিস্টালাইজ করতাম। দেখি তোমরা একটু বলার চেষ্টা করো যে কতটুকু সলিউশন থেকে আমি ক্রিস্টালাইজ করতাম। এখানে করছি আমি, দেখি কেউ একটু বলো দেখি। না, আমি কারেক্ট অ্যান্সার পাইনি স্টিল। আচ্ছা দেখাই তোমাকে, এই দেখো আমাদের সলিউশনটা ইনিশিয়ালি কতটুকু ছিল, সবাই একটু বলো তো। 270 গ্রাম না? তার মানে আমি 270 গ্রাম থেকে যদি আমি 152 গ্রাম ক্রিস্টালাইজড করি, তখনই তো আমি 118 গ্রাম সলিউশন পাচ্ছি। বলো আইডিয়াটা তোমরা কি বুঝতে পেরেছো? আমি রিপিট করি, 50 ডিগ্রি সেলসিয়াসে আমাদের 270 গ্রাম সলিউশন ছিল, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের 118 গ্রাম সলিউশন ছিল। তার মানে হলো আমি 270 গ্রাম সলিউশন থেকে ক্রিস্টালাইজ করা শুরু করছিলাম, যার কারণে 152 গ্রাম আমাদের কি সলিউশন হয়ে গেছে। তার মানে আমি বিষয়টাকে বুঝতে পারতেছি যে আমাদের ইনিশিয়াল আমি করা শুরু করছিলাম 270 গ্রাম থেকে। এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পেরেছে? তাহলে এখন তুমি চিন্তা করো, আমি কি জিনিসটাকে এই হিসাবে বলতে পারি যে নর্মাল নিয়মে 270 গ্রাম সলিউশন থেকে আমাদের কতটুকু ক্রিস্টালাইজড হয়, 152 গ্রাম ক্রিস্টালাইজড হয়। তার মানে একে কতটুকু তুমি বুঝতে পারতেছো? আর নিশ্চয়ই তুমি এতটুকু বুঝতে পারতেছো, আমাকে কোশ্চেনে বলা আছে 250 গ্রাম, তাহলে আমার অ্যান্সারটা হবে 250 গ্রামে কতটুকু, নর্মাল ঐকিক নিয়ম হিসেবে আমি বলতে পারি। তো বিষয়টা তুমি বুঝতেছি আমার অ্যান্সারটা কিরকম হবে, 152 ইন্টু 250 ডিভাইডেড বাই 100, অবভিয়াসলি না, ডিভাইডেড বাই কতটুকু, 270। ওকে, দিস ইজ এ থিং অ্যাকচুয়ালি। বলো ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছো, এভরিওয়ান? ওকে, দ্যাট ইজ গ্রেট। তাহলে তোমরা ক্যালকুলেট করে তোমার অ্যান্সারটা বের করতে পারবে। অনেকে দেখি বলেও ফেলছে, এখানে ক্যালকুলেশন করেও ফেলছো। তো তাহলে তোমাকে আমি জিনিসটা যদি এই হিসাবে বলি, জিনিসটা আমরা কি করছি, যে আমার যখন 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, তখন সলভেন্ট হলো 100 গ্রাম, তার মানে সলিউট হলো 170, মানে টোটাল সলিউশন হলো 270। 20 ডিগ্রিতে আমাদের সলভেন্ট হলো 100, সলিউট হলো 18, মানে টোটাল সলিউশন হলো 118। তার মানে হলো 270 গ্রাম থেকে আমাদের কতটুকু ক্রিস্টালাইজ হচ্ছে, 152। তো নেক্সট আমি নর্মালি বলতে পারি 270 গ্রাম থেকে আমাদের ক্রিস্টালাইজ হচ্ছে 152, ওয়ানে কত, 250 কত। নাও এভরিওয়ান গট ইট? ওকে গ্রেট। হ্যাঁ, ইউনিট তাহলে তোমার সেক্ষেত্রে কি হবে, গ্রাম পার লিটার, মানে এখানে তুমি বলতে পারো হলো কি, যে ইউনিট অ্যাকচুয়ালি তোমার এখানে এত গ্রামে কতটুকু হচ্ছে, তাহলে এখানের অ্যান্সারটা তোমার গ্রামে হবে, বলো এতটুকু গ্রাম। ওকে, এখন হলো আমাদের যদি একটু দেখি যে আমাদের সলিউবিলিটিতে কি কি জিনিস আমাদের এফেক্ট করতে পারে। তো অবভিয়াসলি তুমি ধরো নর্মালি তুমি চিন্তা করে দেখো যে আমাদের সলিউটের যে নেচারটা সেটা অবভিয়াসলি আমাদের এফেক্ট করবে। ধরে নাও যে সাপোজ আমি এক গ্লাসের মধ্যে যতটুকু লবণ গুলাতে পারবো সল্ট, অবভিয়াসলি ততটুকু আমি সুগার কি আমি ডিজলভ করতে পারবো না। 2 নম্বর হলো নেচার অফ সলভেন্ট। তুমি চিন্তা করো পানির মধ্যে আমাদের কি হয়, ওয়াটারের মধ্যে সোডিয়াম ক্লোরাইড ডিজলভ হয়, বাট আমাদের অয়েলের মধ্যে কিন্তু সোডিয়াম ক্লোরাইড ডিজলভ হয় না, রাইট? নেক্সট তুমি চিন্তা করো টেম্পারেচার একটা বিষয় আছে, আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি, জেনারেলি দেখা গেছে
আমাদের কি হয়, সলিবিলিটি ইনক্রিজ করে জেনারেলি, কিছু এক্সেপশন আছে, বাট নর্মালি আমাদের টেম্পারেচার ইনক্রিজ করে। আর যদি আমি টেম্পারেচার যদি ডিক্রিজ করি, দেন আমাদের সলিবিলিটি ডিক্রিজ করে। তো নর্মালি আমি বলতে পারি টেম্পারেচারের সাথে আমাদের যে সলিবিলিটি, এই দুটো একটা মোটামুটি প্রপোর্শনাল রিলেশনশিপ আছে। দেন অলসো আমাদের আছে হলো কি বলতে পারি, আমাদের প্রেশারের ক্ষেত্রেও বিষয়টা আমাদের অনেকটা সেরকমই। প্রেশারের ক্ষেত্রে আমরা বিষয়টাকে কি হিসেবে বলতে পারি, দেখা গেছে যদি আমি প্রেশার অনেক বাড়াই দিই, দেন আমাদের সলিবিলিটি অনেক বাড়ে, মানে সেটা আমাদের ডিজলভ হতে সাহায্য করে প্রেশার বাড়ানো। টেম্পারেচার প্রেশারের ক্ষেত্রে আমি বলতে পারি টেম্পারেচার প্রেশারের সাথে নর্মালি আমাদের সলিবিলিটি হলো প্রপোর্শনাল রিলেশনশিপে থাকে। তো দ্যাট ইজ গ্রেট অ্যাকচুয়ালি। তো আশা করি এই টপিক গুলো তোমরা মোটামুটি বুঝতে পারছো। দেন এই জায়গায় আমাদের কিছু বিষয় আছে, এই জায়গাটা খুবই ভালো একটা বিষয়। এই জায়গাটা তোমাদের ওই যে জিনিসটা, যে আমাদের প্রিন্সিপাল অফ সলিবিলিটি। এই ধরো সাপোজ তুমি চিন্তা করে দেখো, আমাদের ওয়াটারের মধ্যে সোডিয়াম ক্লোরাইড খুব সুন্দরভাবে ডিজলভ হয়, কিন্তু অবভিয়াসলি আমাদের অয়েলের মধ্যে কিন্তু সোডিয়াম ক্লোরাইড সুন্দরভাবে ডিজলভ হয় না। তো এই জায়গায় বিষয়টা হলো কিরকম, আমরা জানি যে আমাদের ওয়াটারের ক্ষেত্রে সেখানে কি আছে বলতো, এই যে আমাদের ওয়াটার মলিকুল, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, তাহলে আমি একটু ইয়ে নিয়ে নিই, অ্যানোটেশনটা নিয়ে নিই। এই দেখো আমাদের ওয়াটার মলিকুলের মধ্যে আমাদের কি আছে, এইচ প্লাস আছে, এন্ড আমাদের ও কি আছে বলতো, যে মাইনাস আছে, তার মানে পোলারিটি আছে। আহ হ্যাঁ ফারদিন হয়। এখন তুমি চিন্তা করো যে আমাদের সোডিয়াম ক্লোরাইডের মধ্যেও তো প্লাস মাইনাস আছে। তো তখন বেসিক্যালি কি হয়, যে সোডিয়াম ক্যাটায়নটার চারদিকে আমাদের অনেকগুলা অক্সিজেন অ্যানায়নটা চলে আসে, মানে ফুল ওয়াটার মলিকুলটা আসে। আবার এই জায়গায় খেয়াল করে দেখো যে আমাদের ক্লোরাইডের চারদিকেও অনেকগুলা এইচ প্লাস মানে পজিটিভ পার্ট গুলো আসতে থাকে। তো বেসিক্যালি আমাদের কি হয়, এই যে সোডিয়াম এন্ড ক্লোরিন যেটা হলে কি আমাদের ক্রিস্টাল হিসেবে ছিল, এই ক্রিস্টাল থেকে তারা কি এখন আলাদা হয়ে যাচ্ছে, দেখছো? ক্রিস্টাল থেকে তারা এখন জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে। এই যে ওয়াটার, এই যে জিনিসটাকে আমরা বলি লাইক ডিজলভ লাইক সলভেন্ট, এটার মানে কি বলতো? এটার মানে হলো যে আমাদের যদি পোলার সলভেন্ট থাকে, তার মধ্যে পোলার সলিউটটা খুব সুন্দরভাবে ডিজলভ হবে। আর যদি আমাদের নন পোলার সলভেন্ট থাকে, তার মধ্যে নন পোলার সলিউটটা খুব ভালোভাবে ডিজলভ হবে। তাহলে চলো সেটাই আমাদের দেখি। এই যে বিষয়টা, যে আমাদের কি আছে বলতো, ধরো আমাদের যদি কার্বন টেট্রাক্লোরাইড থাকে, এই যে কার্বন টেট্রাক্লোরাইড হলো কি আমাদের একটা বলতে পারি হলো যে অর্গানিক সলিউশন বা অর্গানিক সলিউট। আর ওয়াটার হলো কি হলো আমাদের একটা বলতে পারে ইউনিভার্সাল সলভেন্ট। তো ওয়াটার হলো আমাদের একটা ইউনিভার্সাল সলভেন্ট, আর কার্বন টেট্রাক্লোরাইড এটাকে আমরা বলতে পারি হলো তোমার কি বলা যেতে পারে, একটা অর্গানিক সলভেন্ট। তো অর্গানিক যে বিভিন্ন টাইপের জিনিস আছে না, ও ইনফিনিট সলভেন্ট বলতে আমরা যেটা বুঝি হলো যে পানি হলো যে আমি ইচ্ছা মতো যদি দিতে থাকি, পানির মধ্যে নর্মালি সবকিছু আমাদের কি হতে পারে বলতো, যে আমাদের ডিজলভ হতে পারে। আমি বুঝছো? তো এই ধরনের ক্ষেত্রে আমাদের বিষয়টা সেরকম, যে আমাদের ওয়াটারের মধ্যে অন্যান্য জিনিসপাতিও খুব ভালোভাবে ডিজলভ হয়। যেমন কার্বন টেট্রাক্লোরাইড, এটাও কি আমাদের ওয়াটারের মধ্যে মোটামুটি কি ডিজলভ হতে থাকে। বিষয়টা হলো এরকম। তো যাক, এই যে বিষয়টা, এটা যদি তোমরা মোটামুটি একটু একটু বুঝতে পারো, দেন এই জায়গাটা আমাদের খুব ভালো একটা বিষয় আছে, এই জায়গাটা একটু দেখো, যে সলিউবিলিটি প্রোডাক্ট এন্ড আয়নিক প্রোডাক্ট। এই জায়গার ক্ষেত্রে আমাদের একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যে আমাদের সলিউবিলিটি প্রোডাক্ট এন্ড আয়নিক প্রোডাক্ট বলে আমাদের দুইটা টার্মস আছে, এন্ড এইগুলা নিয়ে আমরা আজকে কাজ করব। ধরো সাপোজ আমাদের ক্ষেত্রে আছে হলো কি হিসেবে আমি বলতে পারি, ধরো আমার কাছে একটা লবণ আছে, একটা সল্ট আছে, সেটাকে আমি বলতে পারি লেড ক্লোরাইড। তো আমাদের সেখানে থাকতেছে লেড 2+, এন্ড সেটা যদি আমাদের ডিজলভ হয়, আমাদের দুইটা ক্লোরাইড মাইনাস আয়ন থাকবে, রাইট? এখন তুমি চিন্তা করে দেখো তো, যদি আমাদের এই যে লেড ক্লোরাইডের অ্যামাউন্ট হয় এস, বা আমি যদি বলি এর সলিউবিলিটি যদি হয় আমাদের এস, তাহলে আমাদের লেড 2+ এরও কি কত হবে এস, এবং ক্লোরিন 2- এরটাও কত হবে বলো তো, 2s। কারণ কি, এটা 2 গুণ আছে। তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, যে আমি যদি যে কোনো অবস্থায় এইখানকার প্রোডাক্ট এন্ড রিয়াক্টেন্টের একটা রেশিও চাই, যে কোনো অবস্থায়, তাহলে আমার প্রোডাক্ট কারা কারা আছে বলতো, Pb2+ এন্ড Cl- ডিভাইডেড বাই হলো PbCl2, এটা। তো এখন হলো আমাদের একটা বিষয় আছে, যে এই জায়গায় তুমি একটা জিনিস খেয়াল করে থাকো, যে আমাদের যেটা হলো কি হিসাবে থাকে বলতো, আমরা বলতে পারি হলো আমাদের সহগ হিসেবে থাকে, সেটা আমাদের কি হয়ে যায়, পাওয়ার হয়ে যায়। And এই যে জিনিসটা, এই যে রেশিওটা, এই রেশিওটাকে আমরা বলি হলো কে। And what does K means? K means nothing actually. K means হলো
যে আমাদের যে কোনো অবস্থায় আমাদের হলো কি প্রোডাক্ট অ্যান্ড রিয়াক্টেন্ট এই দুইটার একটা রেশিও, অবভিয়াসলি পাওয়ার সহ রেশিও আর কি, মানে বিষয়টা হলো এরকম। তো যাই হোক, খুব ভালো একটা বিষয়। এখন তুমি চিন্তা করে দেখো তো, আমি চাইলে কে লিখতে পারি, লেড ক্লোরাইড লিখতে পারি, এইভাবে আমি লিখলাম। এন্ড দেন এই জায়গায় আমি লিখলাম Pb2+, এই জায়গায় আমি লিখলাম হলো Cl-স্কয়ার। এই জায়গায় একটা ইন্টারেস্টিং পার্ট আছে, দুটো ইন্টারেস্টিং পার্ট আছে বেসিক্যালি। আমাদের একটা ইন্টারেস্টিং পার্ট হলো এটা হলো লেড ক্লোরাইড। লেড ক্লোরাইড জিনিসটা হলো আমাদের সলিড, লেড ক্লোরাইড পার্টটা হলো আমাদের সলিড। এখন তুমি চিন্তা করো, এই জায়গায় আমাদের সলিউবিলিটি, অ্যাকচুয়ালি সলিউবল হয়েছে কারা বলো তো? আয়ন গুলা। তার মানে আমাদের সলিউবল হওয়ার পরে আমাদের এই আয়ন গুলা কি হয়েছে বলতো? S বা 2S সেটা আমাদের হয়েছে। তো এইটা হলো আমাদের সলিউবল হওয়ার আগের অবস্থা, PbCl2। এটাকে আমরা বলতে পারি যে এটা এখনো সলিউবল হয় নাই, তো তখনকার অবস্থা। তো এখন হলো এইটার যে অ্যামাউন্টটা, এইটার অ্যামাউন্টটাকে আমরা কি করে নিতে পারি? আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। তোমরা সবসময় মনে রাখবা, আমি লিখে দিই যে আমাদের যে সলিডের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বিষয়টা, তাকে আমরা জেনারেলি কনস্ট্যান্ট ধরে নিই বা ওয়ান ধরে নিই, কনস্ট্যান্ট বা আমরা ওয়ান ধরে নিই। তাহলে লিটারালি আমাদের কে একটা কনস্ট্যান্ট, PbCl2 একটা কনস্ট্যান্ট, এন্ড এই দুইটা কনস্ট্যান্টের মাল্টিপ্লিকেশনকে আমরা বলি হলো আরেকটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা প্রকাশ করি হলো KSP দিয়ে। এসপি মানে হলো সলিউবিলিটি প্রোডাক্ট। এন্ড এইখানে লেড 2+ এর অ্যামাউন্ট ছিল হলো এস, তো আমি লিখলাম এস। আর এই যে অনেকে এই জায়গায় একটা কনফিউজ হয়, আমি যতগুলো জায়গায় কনফিউজন হইতে পারে সবকটা জায়গায় আমি ফোকাস দিব। যেমন এই জায়গায় তোমাদের সিএল এর অ্যামাউন্ট ছিল 2S। তো তোমরা অনেকে বলতে পারো, ভাইয়া ভিতরে আপনার 2Cl- লেখা দরকার না? না, আসলে দরকার না। কিন্তু এখানে Cl- বলতে টোটাল ক্লোরাইড আয়নের পরিমাণটাকেই বোঝায়। তার মানে হলো এখানে তোমার ঠিকই ভিতরে হবে হলো 2S, এবং উপরে পাওয়ারটা পাওয়ারই হবে। তো তার মানে হলো আমাদের এই জায়গায় কেএসপি এর অ্যামাউন্টটা আসবে হলো কত বলতো? 4AS3। তোমরা আমাকে বলো তো, বিষয়টা কি তোমরা মোটামুটি বুঝতে পারছো যে আমি কি কি করছি? রিপিট করি আমি। আমি এটা নেই, স্পটলাইটটা নেই, দেখো যে এই জায়গায় দেখো যে আমাদের লেড ক্লোরাইডটা আমাদের ডিজলভ হয়ে গেছে। ডিজলভ হয়ে যাওয়ার পরে এখানে আমাদের যা শুধুমাত্র আয়ন গুলার কনসেন্ট্রেশন আমরা নিব, তার পাওয়ার সহ। তো আমি দেখতেছি এখানে লেড ছিল এস পরিমাণ, তো আমি লিখছি এস। বাট ক্লোরাইড মানেই হলো ক্লোরাইড কতটুকু ছিল, ছিল হলো 2S, তো আমি ভিতরে লিখছি হলো 2S। এখানে আমাদের পাওয়ার ছিল, তো পাওয়ারটা আমি পাওয়ার লিখছি। তো আমাদের হচ্ছে হলো 4S3। নাও দেয়ার ইজ এ কোশ্চেন অর দেয়ার ইজ এ নিউ টার্মস। হোয়াট আর দ্য নিউ টার্মস? এখানে আমাদের দুই রকমের বিষয় আছে, একটাকে আমরা বললাম সলিউবিলিটি প্রোডাক্ট, একটাকে আমরা বললাম হলো আয়নিক প্রোডাক্ট। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এই সলিউবিলিটি প্রোডাক্ট মানে এখন তুমি যে কাজটা করতে পারলা বেসিক্যালি, এটা অনলি ফর স্যাচুরেটেড সলিউশন, মানে আমাদের সলিউশনটা স্যাচুরেটেড অবস্থায় আছে। বাট তুমি এই টাইপের ক্যালকুলেশনটাই তুমি যদি এরকমই তুমি যদি কি কাজ করো বলো তো, আয়নগুলার অ্যামাউন্ট আর আয়নগুলার কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন করো যে কোনো অবস্থায় ফর অল সলিউশন, সেটাকে তখন আমরা কেএসপি বলি না, সেটাকে আমরা বলি আয়নিক প্রোডাক্ট, বা সেটাকে আমরা বলি হলো KIP। তার মানে কেএসপি এই যে টার্মসটা, এটা হলো আমাদের অনলি ফর স্যাচুরেটেড সলিউশন, এন্ড আয়নিক প্রোডাক্ট হলো আমাদের অল সলিউশনের ক্ষেত্রে। বলো, বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? ওকে, তাহলে ধরো যে আমাদের খুব ভালো একটা বিষয় আছে, সেটা হলো একটা পোল কোশ্চেন। দেখি পোল কোশ্চেনটা আমি লঞ্চ করি। বলা আছে আমাদের এটার সলিউবিলিটি দিয়ে দেওয়া আছে এস। এখন আমাদের এই টাইপের একটা বিষয় আছে বা একটা কম্পাউন্ড আছে, আমি জিজ্ঞেস করতেছি এটার কেএসপি কত। ও, এটা হলো আমাদের পোল কোশ্চেন 3 আছে, কোশ্চেন 3 না অ্যাকচুয়ালি, দেখি এটা হলো আমাদের 1 নম্বর কোশ্চেন ধরে না, মনে হয় আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। এটা নিয়ে তোমাদের কান্নাকাটি করার কিছু নাই, দাঁড়াও একটু দেখে নিই আমি। উম আচ্ছা ঠিক আছে, তোমাদের এই জায়গায় এক কাজ করো। আচ্ছা দাঁড়াও দেখি, হ্যাঁ পোলটা লঞ্চ হয়েছে, দাঁড়াও। আচ্ছা, এটা আসলে ওয়ানই হবে, পোল কোশ্চেন 1, আমি পোল কোশ্চেন 1 হিসাবে লঞ্চ করছি। তোমরা সেখানে একটু রেসপন্স করো, কেমন? হুম, ওকে ঠিক আছে। এবং একই সাথে তোমাদের এটা একটু ট্রিকি আছে, যথেষ্ট পরিমাণ ট্রিকি আছে এই কোশ্চেনটা, সো তোমরা একটু বুঝে শুনে রেসপন্স করো, কেমন?
ওকে, তাহলে আসো আমি যদি পোলটা এন্ড করি। পোলে খুবই কম পরিমাণ রেসপন্স পড়তেছে, তার মানে তোমরা কি ক্লাসে অনেকে ঘুমিয়ে গেছো বলো দুপুর বেলা? দিস ইজ নট গুড। তো পোলটা এন্ড করে ফেলি আমরা। তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করলে দেখবা 53% তোমরা ভোট দিয়েছে হলো কোথায়, ডি নাম্বারে। আর বাকি 21% রেসপন্স করেছে এ নাম্বারে, 26 বি নাম্বারে। বাহ, তো মোটামুটি তো দেখা যায় সব জায়গায় তোমার রেসপন্স করে ফেলছে। তো ভালো একটা বিষয়, ঠিক আছে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তাহলে আসে এটা নিয়ে যদি আমি একটু কথাবার্তা গুলো বলি বা জিনিসগুলো কিরকম হতে পারে সেটা একটু দেখাই তোমাদের। প্রথম কথা হলো আমাদের এই জায়গায় আছে হলো PB3AS O4 2। এটা কিভাবে করে জানি, আসলে তোমাকে আমি দেখাই। এটা আমাদের হবে হলো কি PB2+, এবং আমাদের ASO4 3-। এটা কয়টা আছে, তিনটা, সো আগে তিন। এটা কয়টা আছে, দুইটা, সো দুইটা। এটা যদি এস হয় এটা হবে 3s, এটা হবে 2s। তো আমি নিশ্চয়ই বুঝতে পারতেছি আমাদের কেএসপি টা কিরকম হবে, 3s কিউব, এটা হবে হলো 2s স্কোয়ার। তো তুমি যদি এটাকে এখন ক্যালকুলেট করো তোমার অ্যান্সার আসবে 108s⁵। দ্যাট ইজ দ্য থিং। এখন এই জায়গায় আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে ধরো আমাদের এস যদি হয় মোলার, অন্য একটা কালার নিই, এটা যদি হয় আমাদের মোলার বা মোলারিটি, তোমরা জানো কনসেন্ট্রেশন প্রকাশের একটা ইউনিট হলো কি আমাদের মোলারিটি। এটা যদি হয় আমাদের মোলারিটি, নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো এটা আমাদের কি হবে বলতো। আমাদের এটা হবে কত, 3m, আর এটা হবে হলো কত আমাদের 5m, মানে সবগুলোই কি আমাদের মোলার অবস্থাতে থাকবে, তাই না? তো এইটার নিয়মটা কি বা এইটার রুলটা কি অ্যাকচুয়ালি তোমাকে যদি আমি একটু বলার চেষ্টা করি, তোমাকে আমি দেখাই। আমাদের কেএসপি মানে সবকিছু কি থাকতেছে, লেট 2+কিউব হিসেবে থাকতেছে, এন্ড আমাদের AlO4- হিসেবে থাকতেছে। তার মানে এইটার কনসেন্ট্রেশনটা বেসিক্যালি কি মোলারিটি, তার মানে m কিউব। এইটাও কি মোলারিটি, তার মানে m²। মানে জিনিসটা বেসিক্যালি থাকতেছে m⁵ হিসেবে, নট m⁻⁻5 হিসেবে। তো এইটা হলো আমাদের বিষয়টা। তো সবাই একটু কুইকলি আমাকে বলে ফেলো তো, যে বিষয়টা কি তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। ওকে, দ্যাট ইজ গ্রেট। আচ্ছা, তো যাক, এই বিষয়টা যদি তোমরা বুঝে ফেলো, তার মানে আমাদের দুইটা খুব ভালো ভালো টপিক সম্পর্কে আইডিয়া হলো। একটা হলো সলিউবিলিটি, একটা হলো সলিউবিলিটি প্রোডাক্ট, এই দুইটা নিয়ে। তো ভালো কথা। দেন হলো এই জায়গায় সলিউবিলিটি প্রোডাক্টের মতো আমাদের আরেকটা টার্মস আছে, সেটাকে আমরা বলি হলো আয়নিক প্রোডাক্ট, যেটাকে আমরা কেআইপি দিয়ে ব্যবহার করি। এবং তোমরা জানো, এটা তোমরা জানো বা আমরা জানি অ্যাকচুয়ালি, যে কেআইপি হলো আমাদের যে কোনো সলিউশনের ক্ষেত্রে, আর কেএসপি হলো আমাদের স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে। এবং আমরা কি বলি, যে যদি আমাদের কেএসপি গ্রেটার দেন কেআইপি হয়, সেটাকে আমরা বলতে পারি আনস্যাচুরেটেড সলিউশন। তার মানে আমাদের সেক্ষেত্রে কোনো প্রেসিপিটেশন হয় না কোনো কোনো সল্টে। যদি আমাদের কেএসপি ইকুয়াল টু কেআইপি হয়, সেটা হলো আমাদের স্যাচুরেটেড সলিউশন, স্টিল আমাদের কোনো কিছুর প্রেসিপিটেশন ঘটে না। আর যদি আমাদের কেএসপি লেস দেন কেআইপি হয়, সেটাকে আমরা বলি হলো সুপার স্যাচুরেটেড সলিউশন, এন্ড সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু প্রেসিপিটেশন আমাদের ঘটতে পারে। দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তো এইটা কিভাবে আমি বুঝবো, কিভাবে কাজ করব, সেটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি, মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি বিষয়টা না, মানে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি দেখানোর চেষ্টা করি। তো এই জায়গায় আমাদের বিষয়টা হলো কি, যেমন আমাদের কেএসপি ইকুয়াল টু আমাদের যদি কেআইপি হয়, সেটাকে আমরা বলতেছি হলো কি স্যাচুরেটেড সলিউশন। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে এই জায়গায় যদি আমাদের এর যদি হয় কি, যে আমাদের সলিউবিলিটি, মানে হলো কি সলিউবিলিটি আর কনসেন্ট্রেশন অফ সলিউশন অলমোস্ট জিনিসটা কি আমাদের সিমিলার থাকতেছে। তাহলে আমাদের যদি কি বলা যেতে পারে, এই দেখো, যে আমাদের যদি কখনো কোনো কি দিয়ে দেওয়া না থাকে, কনসেন্ট্রেশন দিয়ে দেওয়া না থাকে, তাহলে কি আমরা কিন্তু সেই কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতে পারবো। কিভাবে আমি দেখাবো তোমার। আর কনসেন্ট্রেশন যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে আমাদের কিন্তু এই কাজগুলো আর করাই লাগতেছে না। তার মানে দেখো, আমি তোমাকে আগের একটা ইকুয়েশন দেখাই। এই যে ইকুয়েশনটা তোমরা যে করছিলা, যেটা তোমরা বলতেছিলা যে PB3ASO4 2, এই জিনিসটাকে আমরা কি বলতেছিলাম, এর সলিউবিলিটি যদি আমাদের এস হয়, তাহলে কেএসপি কত ছিল আমাদের, 108s⁵ m⁵। তার মানে আমাদের বিষয়টা কিরকম ভাবে আমি বলতে পারি বলতো, যে আমাদের যদি এখন কোশ্চেনে এস দিয়ে দেওয়া থাকে, এস থেকে আমি কেএসপি বের করে ফেলতে পারবো।
এই সলিউশনটার জন্য বা এই সল্টের জন্য। আবার যদি আমাকে কোশ্চেনে কেএসপি এর ভ্যালুটা দিয়ে দেওয়া থাকে, তো সেখান থেকে আমি এস ক্যালকুলেট করতে পারবো। এই বলো তো আমরা কি এই জিনিসটা পারবো? ওকে, তো খুব ভালো একটা বিষয় আছে, বেসিক কনসেপ্ট গুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো এইখান থেকে এইটা হলো আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়, এখান থেকে আমরা কাজগুলো করতে পারবো। এন্ড একটু পরে আমরা এটা নিয়ে কিছু কি করব, কিছু ম্যাথমেটিক্যাল পার্ট আমরা দেখার চেষ্টা করব, বা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এর সময় আমরা এই জায়গা থেকে কাজটা করার চেষ্টা করব, কেমন? এবং পাশাপাশি আমাদের এই সলিউবিলিটি পার্টটাতেই কিছু জিনিসপাতি আছে যেটা আমরা নর্মালি, তোমরা একদমই পড়তে পছন্দ করো না, অ্যাকচুয়ালি আমরাও পড়াতে পছন্দ করি না। জিনিসগুলো কি? আমাদের আইডেন্টিফিকেশন অফ আয়ন আর আইডেন্টিফিকেশন অফ সল্ট। নর্মালি তো কি হয় বলতো, আমরা এই জিনিসপাতিগুলোকে অমিট করার চেষ্টা করি, বাট নর্মালি দেখা গেছে যে আমাদের কিন্তু বোর্ড কোশ্চেনে এরকম পার্ট তোমার মাঝে মাঝে চলে আসে। তো জিনিসটাকে তুমি যদি একেবারে হেলাফেলা করবো আমরা বা ফেলে দেবো, বিষয়টা কিন্তু সেরকম না। তো এই জন্য তোমাদের এই যে আয়ন গুলা যে কি বলা যেতে পারে, আইডেন্টিফিকেশনের জন্য সব রকম বিষয়গুলা তোমাদের কি দিয়ে দেওয়া আছে, যে সেলফ এস্টিমের জন্য মোটামুটি আমরা দিয়ে রাখছি। বাট তোমাকে একটু কয়েকটা জিনিস আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু ফোকাস করি, যে জায়গা থেকে কমন কোশ্চেন গুলো আসছে বিভিন্ন সময়। ঠিক আছে? যেমন আমাদের আয়রন 2+ এন্ড আয়রন 3+, এই দুটাকে আইডেন্টিফাই করতে পারা খুবই ইম্পর্টেন্ট। দেখো ইম্পর্টেন্ট কোন জায়গাতে, ধরো আমি দুইটার ক্ষেত্রে যোগ করার চেষ্টা করি হলো যে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই কম্পাউন্ডটাকে আমরা বলি পটাশিয়াম ফেরোসায়ানাইড। আর নিচের কম্পাউন্ডটাকে আমরা বলি হলো পটাশিয়াম ফেরিসায়ানাইড। দেখা গেছে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করলে লাইট ব্লু কালারের আমাদের একটা প্রেসিপিটেশন ঘটে। মানে ওই যে সব বিষয় কিন্তু প্রেসিপিটেশনের বিষয়টা। এন্ড আরেকটা হলো কি আমাদের, যদি আমি ফেরিসায়ানাইড ইউজ করি তখন আমাদের ব্লু প্রেসিপিটেশন ঘটে। এই জিনিসটা আমাদের এমসিকিউ তে প্রচুর পরিমাণে আসার পসিবিলিটি আছে, এবং আসছিল এই টাইপের বিষয়টা। এন্ড একজন কোশ্চেন করতে পারে এগুলো অ্যাডমিশন টেস্টে আসে। হ্যাঁ, ইভেন অ্যাডমিশন টেস্টের জন্য এইটুকু তোমার জানা উচিত। তো কতটুকু জানা উচিত, তোমার বই থেকে পড়তে গেলে তো মোটামুটি আমাদের খুব প্যারা লাগে। তো তোমার যে জিনিসটা জানা দরকার সেগুলো আমরা মোটামুটি তোমার এই জায়গায় আইডেন্টিফাই করে রেখেছি সেলফ স্টাডির জন্য। যেমন তোমাকে আমি বলি যে এখন আমি আয়রন 3+ এর ক্ষেত্রে সেম জিনিস, যদি আমি পটাশিয়াম ফেরোসায়ানাইড নিই, তাহলে আমাদের সেক্ষেত্রে কি বলা যেতে পারে, ব্রাউন প্রেসিপিটেশন ঘটে। অন্যদিকে যদি আমি কি করতে পারি বলতো, তোমার কি সরি, আমি যদি পটাশিয়াম যদি ফেরোসায়ানাইড নিই, তাহলে আমাদের ডার্ক ব্লু প্রেসিপিটেশন ঘটে, এটা হলো আমাদের ডার্ক ব্লু। আর যদি আমরা কি করি, যে ফেরিসায়ানাইড নিই, সেক্ষেত্রে আমাদের ব্রাউন কালার প্রেসিপিটেশন ঘটে। আর আরেকটা জিনিস, যে এইটাই পরবর্তীতে যদি আমি পটাশিয়াম সায়ানাইডের সাথে যদি আমি রিয়াক্ট করাই, দেন সেটা আমাদের রেড কালারের একটা, ব্লাড রেড কালারের একটা প্রেসিপিটেশন ঘটে। তো এখানে তুমি দেখো আয়রন 2+ এন্ড আয়রন 3+ মোস্ট ইম্পর্টেন্ট। তো এই জন্যই হলো এই জিনিসপাতি গুলো আমরা আইডেন্টিফাই করে রাখতে। তাহলে কি কি হচ্ছে, যে পটাশিয়াম ফেরোসায়ানাইড হলে লাইট ব্লু, পটাশিয়াম ফেরিসায়ানাইড হলে ব্লু, কিসের ক্ষেত্রে, আয়রন 2+ এর ক্ষেত্রে। আয়রন 3+ এর ক্ষেত্রে পটাশিয়াম ফেরোসায়ানাইডে ডার্ক ব্লু, পটাশিয়াম ফেরিসায়ানাইডে ব্রাউন। অলসো আমাদের কি আসতেছে বলতো, আমি যদি পটাশিয়াম থায়োসায়ানাইড যোগ করি, সেক্ষেত্রে আমাদের আসে হলো আমরা বলতে পারি ব্লাড রেড কালারের প্রেসিপিটেশন। তো এই যে আইডিয়া গুলা, এগুলো আশা করি তোমরা বুঝতে পারতো যে কোন জায়গায় পড়া লাগবে। এবং আমি তো 3বার রিক্যাপ করলাম, তো আমার মনে হয় অনেকের এখনই কিছুটা মনে পড়ে গেছে। এই জায়গায় একটা জিনিস একটু খেয়াল করে দেখো, কপার 2+ এর ক্ষেত্রে কপার 2+ নিজেই অনেক সময় আইডেন্টিফাই করা যায়, ওইটা হলো ব্লু কালার। তো তুমি নর্মালি পারবা, খুব একটা প্রবলেম নাই। তারপরে দেখো যে কপার সালফেট বা কোনো একটা সলিউশন, সেটাকে যদি আমি পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে রিয়াক্ট করাই, সেক্ষেত্রে আমাদের রেডিশ ব্রাউন কালারের একটা প্রেসিপিটেশন হয়, এটা তুমি মনে রাখতে পারো। অ্যামোনিয়ার বিষয়টা আমাদের একটু মোটামুটি বেশি ইম্পর্টেন্ট। এই অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের কোন জিনিসটা আমরা ইউজ করি, এই জায়গায় দেখো, এই জায়গায় আমরা ইউজ করতেছি হলো কি কপার সালফেট প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমাদের প্রথমে কপার সালফেট কপার হাইড্রোক্সাইড দুইটার মিক্সচারের একটা লাইট ব্লু প্রেসিপিটেশন হয়। এন্ড তুমি যদি এইটার সাথে আরো অ্যামোনিয়াম সালফেট বা এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্ট করাও, তো তখন ডার্ক ব্লু কালারের একটা প্রেসিপিটেশন ঘটে। ইন্টারেস্টিং পার্টটা খেয়াল করছো কেউ? প্রথমে আমি রিয়াক্ট করাচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, দেন তখন আমাদের লাইট ব্লু প্রেসিপিটেশন করতেছে। দেন আমি তার সাথে কি করতেছি, আরো বেশি সোডিয়াম সালফেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্ট করাচ্ছি, তখন আমাদের ডার্ক ব্লু প্রেসিপিটেশন হচ্ছে। তো এরকম বিষয়গুলো আমাদের আর কি একটু একটু দরকার বা একটু জানা দরকার। তো আশা করি এই বিষয়ে তোমরা বুঝলা, এবং পরীক্ষার জন্য অ্যামোনিয়াটাও বেশ ইম্পর্টেন্ট। মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলো আমরা এখানে ইনক্লুড রেখেছি।
তো ভালো কথা। নেগেটিভ আয়নের ক্ষেত্রে আমাদের মেইনলি খুব দরকার হলো কি, ক্লোরাইড, সালফেট, অলসো কার্বনেট। তো এইগুলোর ক্ষেত্রে আমরা বেসিক্যালি কাকে যোগ করি, আমরা অন্য কোনো একটা সলিউশনকে আমরা যোগ করি। যেমন দেখো, সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা সিলভার নাইট্রেট যোগ করি, তখন আমাদের সিলভার ক্লোরাইডের একটা প্রেসিপিটেশন হয়। যদি আমরা কি করার চেষ্টা করি, জিঙ্ক সালফেটের সাথে ব্যারিয়াম নাইট্রেটের একটা কি করার চেষ্টা করি, রিয়াক্ট করানোর চেষ্টা করি, মানে আমি সালফেটটাকে আইডেন্টিফাই করবো, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যারিয়াম সালফেটের একটা সলিউশন পড়ে, বা বলতে পারি একটা প্রেসিপিটেশন ঘটে। আর যদি আমাদের কার্বনেটের সাথে যদি আমি ব্যারিয়াম নাইট্রেটের আমি রিয়াক্ট করাই, সেক্ষেত্রে আমাদের হোয়াইট কালারে কি হচ্ছে, প্রেসিপিটেশন ঘটতেছে। এই যে বিষয়টা কার সাথে কোনটা যোগ করতেছি, এই বিষয়টা তোমাদের একটু একটু খেয়াল রাখা লাগবে। একটু খেয়াল করে কি কি আমি বললাম একটু রিপিট করি আমি। সোডিয়াম ক্লোরাইড, এটা আইডেন্টিফিকেশনের জন্য আমরা সিলভার নাইট্রেট জেনারেলি আমরা ইউজ করি। দেন সেটার সাথে পরবর্তীতে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্ট করলে সেটা আমাদের সলিউবল হয়ে যায়। জিঙ্ক সালফেটের ক্ষেত্রে ব্যারিয়াম নাইট্রেট আমরা যদি ইনক্লুড করি, তাহলে সেক্ষেত্রে ব্যারিয়াম সালফেটের আমরা বলতে পারি হলো কি, সেক্ষেত্রে ব্যারিয়াম নাইট্রেট ইউজ করতেছি, ব্যারিয়াম সালফেটের প্রেসিপিটেশন করতেছি। নেক্সট হলো আমরা কি বলতে পারি, যে আমাদের যদি সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমি রিয়াক্ট করানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের ব্যারিয়াম কার্বনেটের প্রেসিপিটেশন ঘটে। আর তার সাথে যদি আমি HCl যোগ করি, তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস ফর্ম করে। সেখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারি দিস ইজ কার্বনেট আয়ন। তো দিস আর দ্য বেসিক অর মোস্ট ইম্পর্টেন্ট 3 নেগেটিভ আয়নস। তো এইগুলো আমরা এখানে ইনক্লুড করে দিছি। তো এইগুলো একটু সেলফ স্টাডির বিষয়। তো আমরা যেটা এক্সপেক্ট করি, তুমি অন্তত এই স্লাইডটা পাওয়ার পরে অবভিয়াসলি একবার জিনিসটাকে তুমি কি করবা বলো তো, যে সেলফ স্টাডি করবা। আর তামিম খুব ভালো একটা কথা বলছে, ভাই প্র্যাকটিক্যাল এক্সামে এইগুলোরই তো আইডেন্টিফিকেশন দেয় এক্স্যাক্টলি, যে প্র্যাকটিক্যাল হয়ে থাকে তোমাদের, মানে ল্যাবে তো তোমরা আসলে খুব বেশি সময়ের জন্য যেতে পারোনি, তারপর আর কি ল্যাবে গেলে এই টাইপের রিয়াকশন গুলো করায়। প্র্যাকটিক্যাল এক্সাম তো আগে হতো, আগের ব্যাচের হয়নি, তোমাদের আগের ব্যাচে, তোমাদেরও হবে কিনা ঠিক বলা যাচ্ছে না। তো প্র্যাকটিক্যাল এক্সাম হলে তখন এই কাজগুলো করতে দিত, যে সল্ট আইডেন্টিফিকেশন, ইভেন আমরাও এই কাজগুলো ল্যাবে করছি। তো ভালো কথা। তো এগুলো যদি আমাদের পড়া হয়ে যায়, তাহলে এখন আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা বা চ্যালেঞ্জিং পার্টটা নিয়ে আমরা একটু একটু পড়াশোনা করার চেষ্টা করি। সেটা হলো কি, আমরা কয়টা বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো যে আমাদের কি টাইপের কোশ্চেন আসা পসিবল। তো তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে বলতেছে আমাদের সলিউবিলিটি প্রোডাক্ট দিয়ে দেওয়া আছে। সলিউবিলিটি প্রোডাক্ট মানে কি বলতো, আমাদের কেএসপি দিয়ে দেওয়া আছে, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তোমাকে এখন বলছে হলো যে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ B3 minus ion in the mixture of the solution in the container 1 and container 2 if there is a climax. এখন আমাদের বিষয়টা কি বলতেছে, কন্টেইনার 1টা হলো 75 মিলিলিটার, আমাদের কন্টেইনার 2 হলো 125 মিলিলিটার। এখন এই জায়গায় আমাদের কারা কারা আছে, এখানে আমাদের আছে A3B2। তাহলে আমি তোমাকে জিনিসটাকে একটু লিখে দেখাই, এখানেই একটু করি, সবাই একটু লক্ষ্য করি। এখন তোমরা কেউ কইরো না, মানে তোমাদের কাগজে তোলা দরকার নেই, তোমরা জাস্ট আমি যা যা করতেছি সেটা একটু মনোযোগ সহকারে দেখো এবং ব্রেনে চিন্তা করো জিনিসটা ঠিক মতো আমি আগাচ্ছি কিনা। এটা হলো আমাদের A3B2। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা কি হিসেবে লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি এরকম ভাবে না, A2 প্লাস এন্ড হলো B3 মাইনাস, মানে এ আছে হলো 3টা, বি আছে হলো 2টা। তাহলে আমাদের এই জায়গায় যদি কোনো একটা সলিউশন দিয়ে দেওয়া থাকে টোটালটার 3.5 ইন্টু 10⁻², এই তোমরা আমাকে বলো তো, আমি কি জিনিসটা কি আমাদের এইভাবে লিখতে পারি, যে 3 ইন্টু 3.5 ইন্টু 10⁻² এ এর ক্ষেত্রে, আর বি এর ক্ষেত্রে কি আমি জিনিসটা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 3.5 ইন্টু 10⁻²? বলো তো এইটুকু তোমরা বুঝছো কিনা, চ্যাট বক্সে সবাই রেসপন্স করো। ওকে, দ্যাট ইজ গ্রেট। তো এখন ধরো আমাদের যদি এরকম একটা বিষয় হয়ে থাকে, তাহলে আমরা কি কন্টেইনার 2 এর ক্ষেত্রেও কি আমি এরকম কিছু একটা লিখতে পারি না? কন্টেইনার 2 এর ক্ষেত্রে আমাদের হবে হলো বিষয়টা কিরকম, x2 প্লাস এন্ড y মাইনাস, বাট কয়টা হবে, 2টা হবে। ওকে গ্রেট। তাহলে আমাদের এটা ছিল 3 ইন্টু 10⁻³ তার মানে আমাদের কত হবে বলতো, এটা হবে 3 ইন্টু 10⁻³, এটা হবে 2 ইন্টু 3 ইন্টু 10⁻³। ওকে ডান, সিম্পল বিষয়। এখন হলো বিষয়টা হলো, আমি দুইটাকে মিক্স করে ফেলছি, দুইটাকে মিক্স করে ফেললে যে মিক্সচার অফ দ্য সলিউশন ইন কন্টেইনার 1 এন্ড কন্টেইনার 2, এই দুইটাকে মিক্স করে ফেললে তখন কিন্তু আমাদের সলিউশনের অ্যামাউন্টটা 75 আর 125 না, তখন আমাদের অ্যামাউন্টটা কত হয়ে গেছে বলতো, বা ভলিউমটা কত হয়ে গেছে, 75 প্লাস 125, তার মানে হলো কত হচ্ছে আমাদের
200 মিলিলিটার, তার মানে আমাকে এখন চেক করতে হবে 200 মিলিলিটারের মধ্যে কতটুকু। এখন তোমরা আমাকে একটু বলো তো, এই জায়গায় আমাকে শুধু B3- আয়ন বলছে, B3- আয়নটা আমাদের কতটুকুর মধ্যে ছিল? এক্স্যাক্টলি 75 মিলিলিটারের মধ্যে ছিল। তো তুমি চিন্তা করো তো, আমরা কি একটা জিনিস আমরা জানি না, S1V1, সি নাম্বারটা হলো, যদি আমি লেখার চেষ্টা করি, S1V1 ইকুয়াল টু S2V2। এই তোমরা বলো আমরা কি এইভাবে লিখতে পারি? S1টা আমাদের কতটুকু? 75, সরি, আমাদের S1টা হলো 2 ইন্টু 3.5 ইন্টু 10⁻², আর V1টা কতটুকু আমাদের 75, তাহলে আমাদের S2 কত সেটাই আমি বের করব, আর আমাদের V2 বুঝতেই পারতেছি 200। ডান, কাজ শেষ। ওকে, গ্রেট। তো খুব ভালো একটা বিষয়, তো আমরা সি নাম্বারটা বুঝতে পারছি। দেন আসো এখন আমরা একটু ডি নাম্বারটা করার চেষ্টা করি। কি বলছে? will there be any precipitate if the solution of the container 1 and container 2 are mixed? তার মানে এখন তুমি একটু জিনিসটা চিন্তা করে দেখো তো, আমাকে কি দিয়ে দেওয়া আছে? সলিবিলিটি প্রোডাক্ট কার দিয়ে দেওয়া আছে? AY2। তার মানে এখন যদি আমি AY2 এর KSP দিয়ে দেওয়া আছে, তাহলে যদি আমি KIP বের করতে পারি, তখনই তো আমি KSP এর সাথে কি করতে পারি বলতো? কম্পেয়ার করে আমি জিনিসটাকে বলতে পারি কার প্রেসিপিটেশন হবে। আচ্ছা, তোমরা আহনাব বলছে সিটাকে আরেকবার বলতে। আচ্ছা আসো সবাই, তাহলে আমি জিনিসটাকে ফুললি রিক্যাপ করি 30 সেকেন্ডের মধ্যে, খেয়াল করো। তো প্রথমত আমরা এই জিনিসটাকে বুঝছি যে আমাদের কন্টেইনার ওয়ানে কারা কারা আছে? এ আছে, বি আছে। কন্টেইনার টু তে কারা কারা আছে? এক্স আছে, ওয়াই আছে। তো এ এর অ্যামাউন্ট, বি এর অ্যামাউন্ট, এখানে এক্স এর অ্যামাউন্ট, এখানে এক্স এর অ্যামাউন্ট এন্ড এখানে ওয়াই এর অ্যামাউন্ট, এটা আমরা পারি, এই জায়গায় আমাদের কোনো সমস্যা নেই। নেক্সট হলো, আমরা বললাম এইটুকু ছিল 75-এ, বাট আমাকে বলছে দুইটার মিশ্রণ বা দুইটার মিক্সচারের মধ্যে কতটুকু আছে হলো বি। দুইটাকে যখন আমি মিক্স করে দিচ্ছি, তখন আমাকে বের করতে হবে 200 মিলিলিটারের মধ্যে কতটুকু B3- আছে। এন্ড সেটাকে আমরা S1V1 ইকুয়াল টু S2V2 দিয়ে আমরা কাজটা করলাম। বলতো সবাই কি বুঝছি? আহনাব বুঝছো? ওকে, দ্যাট ইজ গ্রেট। তাহলে এখন তুমি চিন্তা করো, আমরা যদি এখন ডি নাম্বারটা নিয়ে চিন্তা করি, ডি নাম্বারটার মধ্যে আমরা যে কাজটা করতে পারি, তুমি একটু চিন্তা করে দেখো আমাদের কারা কারা আছে। এ আর ওয়াই আমাদের লাগবে, কারণ এই জিনিসটা তোমরা মাথায় রাখবা যে যার কেএসপি দিয়ে দেওয়া থাকবে, আমরা তারই কিআইপি বের করব। তখনই না আমি কেএসপি আর কিআইপি দুইটার মধ্যে আমি কম্পেয়ার করতে পারবো। কম্পেয়ার করলে যদি আমি দেখি কেএসপির তুলনায় কিআইপি বেশি, তখন আমি বলতে পারবো যে আমাদের কোনো প্রেসিপিটেশন ঘটবে কিনা। কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, বা আমার প্রসিডিওরটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আসো করি আমরা। তাহলে বিষয়টা হলো কিরকম, যে আমাদের কিসের ক্ষেত্রে? AY2। এখন এ কোথায় দেখো তো, এই যে এ কতটুকু আছে? এ আছে হলো আমাদের এতটুকু, এই দেখো এইটুকু। বাট এটা কতটুকুর মধ্যে? 75 মিলিলিটারের মধ্যে। না, তাহলে তো বিষয়টা হলো না। তাহলে প্রথমে আমাকে যে কাজটা করে নিতে হবে সেটা হলো কি, S1V1 ইকুয়াল টু S2V2, এই লয়ের মধ্যে আমি জিনিসটাকে ফেলাবো। দেন আমি এখানে কি করব? এর অ্যামাউন্ট কতটুকু ছিল প্রথমে এটা বের করে নিতে হবে। তাহলে এখানে ছিল 3 ইন্টু 3.5 ইন্টু 10⁻²। কতটুকুর মধ্যে ছিল? 75 এর মধ্যে। তাহলে আমি বের করব হলো কতটুকুর মধ্যে? এ এরটা। তাহলে এটা হলো কি A2 প্লাস নাকি? হ্যাঁ, A2 প্লাসই তো হবে। A2 প্লাস কতটুকুর মধ্যে আমার বের করা পসিবল? 200 এর মধ্যে। তাহলে সেখান থেকে আমি A2 প্লাসটা বের করে ফেললাম। ডান। নেক্সট তুমি চিন্তা করো, আমাকে ওয়াই এরটাও তো লাগবে। ওয়াই এরটা কতটুকুর মধ্যে আছে? 125-এর মধ্যে আছে। তো এটাকে আমার 200 এর মধ্যে বের করে নেওয়া লাগবে। তাহলে আসো আমরা কাজ শুরু করি। তাহলে ওইটার ক্ষেত্রে আমাদের বিষয়টা কিরকম হবে? ওইটা কতটুকু আমাদের? Y-2 ইন্টু 3 ইন্টু 10⁻³ ইন্টু কতটুকুর মধ্যে ছিল? 125 এর মধ্যে, ইকুয়াল টু আমাদের, তার মানে এখন আমি বের করব হলো কি Y- কতটুকুর মধ্যে জানি এখন আমি বের করব? 200 এর মধ্যে। কাজ শেষ। তাহলে আমি A2 প্লাস আর Y- আমি যে বের করলাম, এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলে ফেলো। ওকে, চমৎকার। তাহলে এতটুকু যদি তোমরা বুঝে ফেলো, তাহলে তুমি দেখো তো বাকি পার্টটাকে তুমি বুঝতেছো না, যে কি কাজ আমি করতে পারি। যে এখন যদি আমাকে কেউ KIP বের করতে বলে, এই যে আমি লিখি KIP। KIP মানে কি? এখানে আমাদের সল্ট কোনটা বলতো? AY2। এখানে আমাদের সল্ট হলো AY2, এটা হলো আমাদের সল্ট। তার মানে আমি এরটা লিখবো A2 প্লাস
আমি ওয়াই এরটা লিখবো ওয়াই মাইনাস, দেন হলো আমরা কাকে লিখবো বলতো? ওয়াই মাইনাস তো আমি লিখলাম, কোনো সমস্যা নাই। তাহলে আমরা সাথে কি লিখতে হবে? স্কোয়ার লিখতে হবে, কারণ কি, যে ওয়াই দুইটা আছে, তাই আমি স্কোয়ার লিখলাম। তো নেক্সট তুমি যদি এখানে এ টু প্লাস এর অ্যামাউন্টটা বসাই দাও আর ওয়াই মাইনাস এর অ্যামাউন্টটা বসাই দাও, দেন তুমি যদি পাওয়ার করো, তুমি কেআইপি টা পেয়ে যাবা। এই বলো কেআইপি কিভাবে বের করলাম, সেটা কি তোমরা বুঝতে পেরেছো? এবং এই জায়গায় তোমরা যারা ক্লিয়ার বলতেছো, এই জায়গায় একটা ক্লাইম্যাক্স আছে, ক্লাইম্যাক্সটা কেউ খেয়াল করে দেখো এবং সেখানে রেসপন্স করো। এখান থেকে আমি শুধুমাত্র ওয়াই মাইনাস পেয়েছি, বাট তোমরা কি আমাকে বলো তো, ওয়াই মাইনাসের ভিতরটাকে কি আমার 2 দিয়ে গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে কি হবে না? ইয়েস অর নো লেখো তো চ্যাট বক্সে। না, করতে হবে না, এক্স্যাক্টলি, এই তো তোমরা বিষয়টা বুঝতে পারতেছো না, করা লাগবে না। কেন করা লাগবে না তোমাকে একটু বলি। যে তোমাকে আমরা যখন কেএসপি বের করতাম, তখন তো আমি জানতামই না যে আমাদের কতটুকু আছে, যার কারণে আমরা একটাকে এস লিখতাম, তারপর আমাদের দুইটা থাকলে 2s লিখলাম, তিনটা থাকলে 3s লিখতাম। বাট এই জায়গায় আমি তো ওয়াই মাইনাসের পরিমাণটা আমি এখান থেকে জানি যে আমার টোটাল ওয়াই মাইনাস এতটুকুই। তো এই জন্য আমার ভিতরে আর 2 দিয়ে 3 দিয়ে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না। বলো সবাই কি বুঝতে পেরেছো? এই জায়গাটা হলো ক্লাইম্যাক্স। বুঝতে পারছো? মানে এখন আমি তোমাদের সবগুলা কনফিউশনের জায়গাগুলো বলে ফেলছি, মানে এই জায়গাগুলোতে তোমরা ভুল করা নাম্বার কাটা যায়। তো এইগুলো বুঝে ফেললে তো আমাদের সলিবিলিটি পুরো দুধ ভাত একটা বিষয়। ওকে জস। তো ভালো কথা, এটা যদি আমরা বুঝে ফেলি তো খুবই ভালো বিষয়। ওয়াই ইন্টু 125 লিখিনি তো, ওয়াই ইন্টু 200 লিখছি, কারণ এটাকে আমার 200 এর মধ্যে বের করতে হবে না ওয়াই কতটুকু। সাদমান বুঝছো? আর এটাকে সাম্মাম নাকি? হ্যাঁ সাম্মাম বুঝছো। বাম পাশে 125, কারণ কি আমাদের 125 এর মধ্যে ওয়াই ছিল না। দেখো আমাদের ওয়াই তো ছিল হলো 125 এর মধ্যে। বুঝছো সাম্মাম? ওকে। তো যাক, তোমরা যদি এখন বুঝছো তো খুবই ভালো কথা। দেন আমরা যদি আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে যাই। হ্যাঁ আমি ট্যাব ইউজ করতেছি, কে বলছে এটা? আদনান। এটা হলো S7। তো দেখো, যে এখন আমরা যদি আরেকটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি, তোমাদের আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করি। যে হোয়াট ইজ অরবিটাল, যদি এটা অরবিটাল রিলেটেড কোশ্চেন, এটা আমরা পরে দেখবো, যেখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন থাকে সেই জায়গাটাকে আমরা বলি হলো অরবিটাল। এন্ড এটা আমরা লাস্টের দিকে পড়বো, প্যারা খাওয়ার কিছু নাই। বলছে হোয়াট ডু ইউ মিন বাই সলিবিলিটি অফ পটাশিয়াম নাইট্রেট এট 25 ডিগ্রি সেলসিয়াস ইজ 31.6? এটার মানে কি তোমরা আমাকে কেউ একটু বলো তো চ্যাট বক্সে, এই লাইনটার মানে কি? তো 2-3টা শব্দে একটু বলার চেষ্টা করো। যে হোয়াট ডু ইউ মিন বাই সলিবিলিটি অফ পটাশিয়াম নাইট্রেট at 25 degree Celsius temperature is 31.6? What does this mean? এক্স্যাক্টলি, কে বলছে কথাটা? ইশরাক সবার আগে বলছে। এক্স্যাক্টলি, ভেরি গুড। সে বলছে যে 100 গ্রাম সলভেন্টে 31.6 গ্রাম পটাশিয়াম নাইট্রেট আছে। ও তামিমও বলছে, তামিম বলছে, সাম্মাম বলছে, সবাই সেম কথা বলছে, জোস। এক্স্যাক্টলি, যে আমাদের 100 গ্রাম সলভেন্টে 31.6 গ্রাম পটাশিয়াম নাইট্রেট আছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এই লাইনটি উল্লেখ করে দিতে হবে, কেমন? ওকে, ভেরি গুড ইন্টারেস্ট। নেক্সট হলো তোমাকে বলছে যে এখানে শো দা রিয়াকশনস ফর আইডেন্টিফাইং দা অ্যানায়ন্স এন্ড ক্যাটায়ন্স ফর পট এ। পট এ তে কারা কারা আছে? ক্যালসিয়াম আছে, ক্লোরাইড আছে। এই তুমি বলো তো, আমরা কি তোমাকে ক্যালসিয়াম এন্ড ক্লোরিন, এই দুটা ক্যাটায়ন অ্যানায়নের রিয়াকশন গুলা বা আইডেন্টিফিকেশন গুলা, সেগুলো কিন্তু আমরা তোমাকে উল্লেখ করছি বা আমরা স্লাইডে ইনক্লুড করে রাখছি। দেখো এটাও কিন্তু বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে 17 সালে আসছে। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। নেক্সট হলো, তোমাকে যদি আমি আরেকটা কোশ্চেনের দিকে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি, সেটা হলো কিরকম, এই জায়গাটা সবাই একটু লক্ষ্য করো। কি বলছে? সলিবিলিটি প্রোডাক্ট অফ ক্যালসিয়াম ফ্লোরাইড, মানে কেএফপি দিয়ে দেওয়া আছে, বাহ, দোষ একটা বিষয়। বলছে ইফ দ্য সলিউশন অফ পট এ এন্ড বি আর মিক্সড, ইফ উইল দেয়ার বি এনি প্রেসিপিটেশন অফ ক্যালসিয়াম ফ্লোরাইড? এই তোমরা বলো তো, এখন কি আমরা এই টাইপের ম্যাথ করতে পারি না? আচ্ছা, আমি মাত্র 2-3টা ইয়েস বা আমি রেসপন্স পাচ্ছি, বাকিরা কি আমরা এখনো পাচ্ছি না? তো তার মানে বাকিরা প্যারা খাচ্ছ? ইজ ইট বিলিভেবল স্টিল? বিষয়টা কিরকম ভাবে করবা, আমি তোমাকে, যদিও তোমরা পারবা, আর সবই তো থাকতেছে, তারপরে আমি একবার বলেও ফেলি। এই জায়গায় ক্যালসিয়াম ক্লোরাইড,
আমি বুঝতে পারতেছি ক্যালসিয়াম 2+ থাকতেছে, ক্লোরিন মাইনাস থাকতেছে, এখানেও আমাদের কি থাকতেছে, সোডিয়াম প্লাস থাকতেছে, ফ্লোরাইড মাইনাস থাকতেছে। বাট এখানে সবটুকু হলো কি 40 মিলিলিটারের মধ্যে। আমি যদি দুইটাকে মিক্স করি সেটাকে আমার ক্যালকুলেট করতে হবে 80 মিলিলিটারের মধ্যে, রাইট? এটা হলো 40 মিলিলিটারে, তার মানে আমাদের জিনিসটাকে কোথায় বের করতে হবে, 80 মিলিলিটারে। তোকে বের করলাম, বের করার পরে তো জিনিসটা খুবই ভালো হয়ে যাবে। তারপর আমি জাস্ট আয়ন দুইটাকে গুণ করে দেব, মানে আমাকে ক্যালসিয়াম আর ফ্লোরিনটাকে আমি গুণ করে দিব, ডান। তাহলে আমাদের কাকে পেয়ে যাবো, অবভিয়াসলি ফ্লোরিনের উপরে স্কোয়ার থাকবে, আর ভিতরে আর 2 দিয়ে গুণ করতে হবে না। তো তাহলে আমি খুব সুন্দরভাবে কেআইপি পেয়ে যাবো। আমি কেআইপি আর কেএসপির কম্পারিজন করব, কেআইপি বেশি হলে প্রেসিপিটেশন হবে। এক্স্যাক্টলি লাস্টের আগেরটা, মানে এটার আগে প্রথমেই আমি যে ম্যাথটা করলাম সেটার মতোই সবকিছু চলে আসছে। এন্ড কেএসপি আসলে লিটারে না তো, এটা কে বলছে, সাদমান বলছে যে ভাইয়া কেএসপি কি লিটারে? আমরা সাধারণত এটাকে মোল পার লিটার ইউজ করি। ওকে, মানে আমি যে কনসেন্ট্রেশন গুলাকে ইউজ করতেছি সেগুলোকে আমরা সব মোল পার লিটারে রাখি, কারণ কনসেন্ট্রেশন মানেই তো মোল পার লিটার, তাই না? ওকে, কেএসপির স্পেসিফিক কোনো ইউনিট নেই ভাইয়া। ওই যে যেমন দেখো, খুব ভালো একটা কোশ্চেন করছে, এটা কে, এটা করছে সাম্মাম। এই দেখো আমরা যে কেএসপি নিয়ে যখন পড়াশোনা করা শুরু করছিলাম, তোমাদের যেটা পোল কোশ্চেন দিলাম, এই জায়গায় দেখো এখানে আমাদের ইউনিট হিসেবে ব্যবহার হচ্ছে কে বলতো? আচ্ছা, এই জায়গায় আমাদের ইউনিট হিসেবে ব্যবহার হচ্ছে হলো তোমার যে m⁵ কিন্তু তোমার যদি অন্য কোনো ইকুয়েশন হয় তখন কিন্তু ইউনিটটা আমাদের কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, রাইট? তো তার মানে এটাই তুমি বুঝতেছো কেএসপি বা কেআইপি এর কোনো ফিক্সড ইউনিট নাই, এটা হলো ইকুয়েশনের উপর জিনিসটা হলো ডিপেন্ডেন্ট। তো যাই হোক, তোমরা এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কুইকলি বলে ফেল। মানে এটা এক একটা ইউনিটের জন্য এক একটার ক্ষেত্রে এক এক রকম হবে, বাট কনসেন্ট্রেশনের ইউনিটটা হিসেবে আমরা ইউজ করি মোল পার লিটার। ওকে, গ্রেট। তোমরা যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকো তাহলে এক কাজ করি, যে তোমাদের আমি কি করা যেতে পারে, যে তোমরা এক কাজ করো 30 সেকেন্ডের, না 1 মিনিটের জন্য সবাই একটা ব্রেক নাও, একটা ডিপ ব্রেথ নাও। কারণ সামনে আমরা আরেকটু পড়াশোনা করবো, কারণ আজকে অনেক পড়াশোনা করবো আমরা মোটামুটি। তোমাদের আমি ব্রেক দিব, মানে ব্রেক টাইম আলাদা দিব, এখন হলো তোমাদের জাস্ট একটু ক্লাসে মনোযোগটা দিয়ে তোমরা আবার একটু রিগেইন করতে পারো সামনে টপিক গুলো পড়ার জন্য, সেই জন্য 1 মিনিট টাইম দিচ্ছি। ওকে, তো মনে হয় তোমাদের মাথাটা একটু রিল্যাক্স হয়েছে। তো তাহলে চলো এখন যদি আমরা আবার একটু সামনের দিকে যাই, সেখানে তুমি দেখো আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে বা খুবই জোস একটা বিষয় আছে, সেটা হলো কি অ্যাটম নিয়ে পড়াশোনা। মানে তুমি বুঝতেই পারতেছো এখন আমরা অ্যাটম নিয়ে পড়াশোনা করব। আমরা তারপরে বলতে পারো হলো কি নিয়ে দেখবো, যে বলা যেতে পারে হলো ওই টপিকটাকে কি বলা যেতে পারে, স্পেকট্রাম নিয়ে একটু পড়াশোনা করবো। তো চলো আমরা শুরু করি, যে অ্যাটম এন্ড ইটস ফান্ডামেন্টাল পার্টিকেলস। এটা তো নিশ্চয়ই আমরা জানি, এটা বাচ্চাদের পড়া, ক্লাস 9 বা 8 থেকে তুমি জানো, 9 10 থেকে খুব ভালো করে পড়ে আসতেছো। প্রোটন থাকতেছে, নিউট্রন থাকতেছে, ইলেকট্রন থাকতেছে অ্যাটমের মধ্যে, এন্ড সেখানে সবগুলার কি অ্যাকচুয়াল চার্জ আছে। তুমি জানো যে প্রোটন এন্ড ইলেকট্রনের অ্যাকচুয়াল চার্জ কত, 1.6 × 10⁻⁹। প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, এগুলো তো আমরা জানি, বাচ্চাদের বিষয়। কিন্তু আমাদের নিউট্রন, প্রোটন, ইলেকট্রন সবগুলোর কি অ্যাকচুয়াল মাসটা আমাদের জানতে হয়, এন্ড এগুলো রিলেটিভ মাস, মানে যেটা আমরা ম্যাথে ক্যালকুলেট করার সময় ব্যবহার করি, সেটাও তোমরা জানো। তো এই টাইপের বিষয়গুলো আমরা কি খুব ভালোভাবে আমরা জানি, রাইট? তো খুব ভালো একটা বিষয়, এটা যদি তোমরা বুঝে ফেলো তো খুব ভালো কথা। দেন হলো কয়েকটা পার্ট আমাদের আছে, এই জিনিসগুলো তুমি একটু দেখো, যে অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, চার্জ এন্ড অ্যাটম নাম্বার, এই টাইপের বিষয়গুলো কিন্তু আমরা কি করে বলতো আমরা পারি। এটার ক্ষেত্রে আমাদের বিষয়টা কিরকম, এটার ক্ষেত্রে আমরা বিষয়টাকে এই হিসেবে বলতে পারি। এই জায়গায় একটু খেয়াল করে দেখো, অ্যাটমিক নাম্বার মানে হলো সোজা বাংলায় আমাদের বলি যেটা, বা ইংলিশে যেটা বলি একই কথাই, প্রোটন নাম্বার। তো এখানে সোডিয়াম প্লাস, এটার ক্ষেত্রে দেখো যে আমাদের 1123, মানে 11 মানে প্রোটন নাম্বার, প্রোটন নাম্বার তো চেঞ্জ হবে না কখনো। তো আমাদের সোডিয়ামের প্রোটন নাম্বার অলওয়েজ কত হচ্ছে, 11। দেন হলো আমাদের বিষয়টা কিসের ক্ষেত্রে হতে পারে, আমাদের নিউট্রনের ক্ষেত্রে। যেহেতু আমরা এটার মাস নাম্বার, মাস নাম্বার মানে হলো কি বলতে পারি আমরা, আরেকটা নাম আছে মাস নাম্বারের, নিউক্লিয়ন নাম্বার, যেটার মানে হলো প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। তো আমরা বলতে পারি যে আমাদের মাস নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। মানে আমাদের নিউট্রন নাম্বার কত হচ্ছে বলতো, যে 23 - 11 মানে 12। নেক্সট যেহেতু সোডিয়াম প্লাস, তার মানে চার্জ 1,
তার মানে হলো সে কি করছে বলতো, সে একটা ইলেকট্রনকে সে কি করছে বলতো, ডোনেট করছে। তার মানে হলো তার কাছে এখন ইলেকট্রনের সংখ্যা কয়টা, 10টা। যেহেতু ইলেকট্রনের সংখ্যা 11টা হওয়ার কথা ছিল, আর যেহেতু সেটা সোডিয়াম প্লাস, সো আমরা কি বলতে পারি, তার ইলেকট্রনের সংখ্যা এখন আছে হলো কয়টা, 10টা। এটা বাচ্চাদের বিষয়, 9-10 এর পড়া যদিও, আর তারপর তোমাকে একটু রিক্যাপ করে নিলাম যাতে তুমি এটার মধ্যে কোনো কনফিউশন না থাকে। যেমন আসলে আমি তোমাকে আরেকটা জিনিস নিয়ে বুঝাই, নেগেটিভ পার্ট নিয়ে বোঝাই, অক্সিজেন 2 মাইনাসটা দিয়ে দেখাই। দেখো অক্সিজেন 16, 8, 2 মাইনাস। তার মানে বুঝতেই পারতেছি প্রোটন নাম্বার 8, নিউট্রন নাম্বার 8, 16 - 8 মানে হলো 8। আর আমাদের ইলেকট্রন কয়টা হবে, যেহেতু আমাদের কি 8টা প্রোটন, তার মানে 8টা ইলেকট্রন থাকার কথা ছিল, বাট যেহেতু সে 2 মাইনাস, মানে সে 2টা ইলেকট্রন আরো গ্রহণ করছে, রিসিভ করছে, তো তার এখন ইলেকট্রন নাম্বার হলো কত, 10। আর তার চার্জ হলো 2 মাইনাস, এটা তো আমি দেখতেই পাচ্ছি। তো এই যে বিষয়গুলো, এগুলো হলো আমাদের সিম্পল বিষয়, হোপফুলি উই ক্যান ডু দিস কাইন্ড অফ থিং। নেক্সট হলো আমাদের খুব ভালো ভালো জিনিসের মধ্যে একটা জিনিস আছে, সেটাকে আমরা বলি আইসোটোপ, আইসোবার, আইসোটন। এটা খুবই চমৎকার একটা বিষয়। তোমরা বলতে পারো ভাইয়া কিরকম বিষয়টা, তোমাকে আমি দেখাই। ওকে, জিনিসটা তোমরা একটু খেয়াল করে দেখো। এই জায়গার মধ্যে কি বলা যায়, কি বলা যায়, হ্যাঁ দেখো, যেমন আইসোটোপ, আইসোবার, আইসোটন। আইসোটোপ লাস্টে কি আছে, পি। মানে আইসোটোপের ক্ষেত্রে আমরা বলি হলো আমাদের প্রোটন সেম। আইসোবার আমরা বলি মাস সেম। আইসোটোন আমরা বলি হলো নিউট্রন সেম। তুমি বলতে পারো ভাইয়া স্টিল বুঝি নাই। আসলে তোমাকে বুঝাই যে আমাদের দুইটা অ্যাটম বা একাধিক অ্যাটম যদি তাদের মধ্যে প্রোটন নাম্বার সেম হয়, তাহলে সেগুলোকে আমরা বলতে পারি হলো এক ক্যারেক্টার আইসোটোপ। যেমন তুমি চিন্তা করো কার্বন 12, কার্বন 13, কার্বন 14, সবগুলোই কার্বনেরই অ্যাটম, সবগুলোরই আমাদের প্রোটন নাম্বার হলো কত, 6, 6 and 6। মানে আমি জিনিসটাকে বলতে পারবো হলো কি এক ক্যারেক্টার আইসোটোপ। আইসোবারের ক্ষেত্রে আমাদের মাস নাম্বারটা সেম। সেক্ষেত্রে আমরা বিষয়টা কিরকম ভাবে বলি, তুমি চিন্তা করো যে আমাদের এই যে আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এদের আমাদের প্রোটন নাম্বার ভিন্ন, অবভিয়াসলি তার মানে তারা ডিফারেন্ট অ্যাটম। এন্ড এই সবগুলোর মধ্যে আমাদের কি আছে দেখো, মাস নাম্বারটা সবগুলোরই 40, 40, 40 কমন আছে। তাহলে আমি তখন বলতে পারি এদেরকে একটা একটা আইসোবার। আইসোটোনের ক্ষেত্রে আমরা কি বললাম, নিউট্রন নাম্বার সেম। তুমি চিন্তা করে দেখো সিলিকন, ফসফরাস এন্ড সালফারের ক্ষেত্রে আমাদের প্রোটন নাম্বার ভিন্ন, তার মানে আইসোটোপও হবে না। দেন হলো আমাদের মাস নাম্বারও ভিন্ন, মানে হলো আমরা বলতে পারি হলো তোমার কি এগুলো আইসো 12 হবে না। কিন্তু তুমি চিন্তা করো সবগুলোতে যদি আমি নিউটন নাম্বারটা ক্যালকুলেট করে দেখি, এখানে তুমি যদি 30 - 14 করো, তাহলে আমাদের 16টা নিউট্রন থাকে। এরপরটি যদি আমি 31 থেকে 15 মাইনাস করি, তাহলে 16টা নিউট্রন থাকে। এবং আমাদের বিষয়টা কি হয়, যে আমি যদি এর পরেরটার ক্ষেত্রেও যদি আমি সেম কাজ করি, যে 16 থেকে 32 থেকে আমি 16টা বিয়োগ দিই, তাহলে আমাদের কি থাকে, 16টা নিউট্রন থাকে। আমি বলতে পারি সবগুলোর ক্ষেত্রে আমাদের নিউট্রন নাম্বার সেম। আমি সবগুলোকে বলতে পারি একটা আরেকটার আইসোটোন। তো এই যে আইসোটোপ, আইসোবার এন্ড আইসোটোন, এইটুকু কি সবাই বুঝছো, আমাকে একটু বলে ফেলো। ওকে গ্রেট। দেখ খুব ভালো একটা বিষয়। তাহলে তোমাদের জন্য আরেকটা পোল কোশ্চেন, এটা তোমরা একটু বলবা যে হোয়াট ইজ দ্য সিমিলারিটি বিটুইন দ্য আয়ন্স এফ মাইনাস, সোডিয়াম প্লাস, O2 মাইনাস এন্ড ক্লোরিন মাইনাস। তোমরা দেখে বলো তো এটার মধ্যে আমাদের সিমিলারিটি গুলা কি কি আছে। তো তোমরা একটু এক কাজ করো, আমি তোমার সবগুলো রেসপন্সটা চ্যাট বক্সে দাও। আর আমার একটা কল আসছে, so আমি একটু কলটা একটু রিসিভ করি, কেমন? আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, আমি মোটামুটি অনেক রকমের অ্যান্সার পাইছি। আসলে তোমাকে একটু জিনিসটা দেখাই দিই তোমাকে। ধরো আমাদের ফ্লোরিন মাইনাস, তুমি একটু চিন্তা করে দেখো এই ফ্লোরিন মাইনাসের ক্ষেত্রে আমাদের বিষয়টা কিরকম হচ্ছে। আমি দেখি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কয়টা। তো ফ্লোরিন কত, ফ্লোরিন হলো আমরা জানি হলো 9। তার মানে সে একটা ইলেকট্রন নিয়ে নিছে, তার মানে ইলেকট্রন হলো কয়টা, 10টা। আর তার প্রোটন কয়টা, আমি লিখে দিই ইলেকট্রন হলো 10টা ফ্লোরিনের ক্ষেত্রে। আর প্রোটন হলো কয়টা থাকতেছে, তার মানে আমি বলতে পারি প্রোটন তো অবভিয়াসলি 9টা। এখন আমি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করে দেখি, সোডিয়ামের ক্ষেত্রে আমাদের বিষয়টা কিরকম। সোডিয়ামের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন থাকতেছে হলো 10টা, প্রোটন থাকতেছে 11টা। আচ্ছা খুব ভালো কথা। অক্সিজেন 2 মাইনাসের ক্ষেত্রে অক্সিজেন হলো 8, তার মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে তার এখন ইলেকট্রন হলো কয়টা, 10টা। প্রোটন কয়টা, প্রোটন হলো আমাদের বলতে পারি হলো 8টা, আছে ঠিকই আছে। কার্বনের ক্ষেত্রে হলো 6, তার মানে হলো আমাদের প্রোটন হলো 6টা, বাট ইলেকট্রন 4 মাইনাস, তাহলে 4টে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ইলেকট্রন 10টা। তাহলে আমি দেখতেছি প্রোটনে কোনো মিল নেই, মানে জিনিসটা পুরোপুরি নতুন তোমাদের কাছে।
তো তার মানে জিনিসটা আইসোটোপ হচ্ছে না, আইসোমার হচ্ছে না, আইসোটোন হচ্ছে না। তাহলে এইগুলো সবগুলোর কি বলতে পারি, ইলেকট্রন নাম্বার সেম, আমি বলতে পারি সবগুলো হলো আইসো ইলেকট্রনিক। তো এই যে বিষয়টা, তাহলে নতুন আরেকটা টার্মস আমরা জানলাম, আইসো ইলেকট্রনিক মানে যদি আমাদের ইলেকট্রন নাম্বার সেম হয়। বলো সবাই কি বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, আদনান বলছে ভাই ধোকা দিচ্ছেন নাকি? না না না, বিষয়টা হলো এরকমই, নতুন একটা টার্মস তোমাদের শিখা হলো, তোমাদেরকে প্যারা দিয়ে শেখানো তো ভালো, তাই না? তো এই আর কি বিষয়টা। তো দেখো এই জায়গায় একটু একটা ওভারভিউ করে নিই আমরা একটা অ্যাটমিক মডেল গুলোর উপরে। যে আমাদের আসলে আমরা অ্যাটমকে তো দেখতে পারি না, বাট ওই অ্যাটমের উপর যত সময় নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে, তখন নতুন নতুন থিওরেম দিয়ে গেছেন, যেগুলোকে আমরা বলি হলো অ্যাটমিক মডেল। তো একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যে আমাদের কিসের ক্ষেত্রে, যে প্রথম কথা হলো সলিড স্ফিয়ার মডেল। জন ডাল্টন অনেক আগে প্রথম দিকে একটা মডেল দিয়ে গেছিল যে আমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রন সবকিছু একসাথে থাকে। দেন হলো প্লাম পুডিং মডেল। এটা হলো জে জে থমসন 1904 ইয়ারের দিকে তিনি একটা মডেল দিয়ে গেছিলেন। তিনি কি বলতেছিলেন, যেমন একটা পুডিং এর মধ্যে যেরকম সবকিছু একসাথে থাকে, বা বলতে পারো যে আমরা বিভিন্ন রকম কম্পোনেন্ট গুলা সবকিছু একসাথে থাকে, তেমনই হলো কি আমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রন এভরিথিং আমাদের একই জায়গায় থাকে। এটা বলে গেছেন হলো জে জে থমসন। বাট এটা কোনো মেক সেন্স করে না। তুমি চিন্তা করো, প্লাস মাইনাস সব একখানে থাকলে জিনিসটা কি এক্সিস্ট করতে পারে? ইট ইজ নট পসিবল। দেন হলো আর্নেস্ট রাদারফোর্ড, যাকে আমরা অ্যাকচুয়ালি বলি অ্যাটমিক মডেলের ফাদার, ফাদার অফ অ্যাটমিক মডেল। তিনি অ্যাকচুয়ালি 1911 সালে তিনি এই মডেলটা দিয়ে গেলেন, যেখানে তিনি বলতেছেন নিউক্লিয়াস বলে কিছু একটা আছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে। এন্ড তারপরে এই জিনিসটার পরে, বাট এখানে বেশ কিছু প্রবলেম ছিল যেগুলো তুমি অনেকে জানো। এন্ড সেই জিনিসটাকে ডেভেলপ করার পরে নিলস বোর, যিনি অ্যাকচুয়ালি বেসিক্যালি রাদারফোর্ডের স্টুডেন্ট ছিলেন, তিনি কি করলেন, তিনি জিনিসটাকে এইভাবেই দেখানোর চেষ্টা করছেন যে বেসিক্যালি আমাদের ইলেকট্রন গুলা জাস্ট নর্মালি ঘুরতেছে এরকম না, মানে এটা কি বলা যেতে পারে, নর্মালি ঘুরতেছে এরকম না, তারা কিছু নির্দিষ্ট অরবিট মেনটেন করে তারা ঘুরতেছে। এন্ড তারপরে হলো কি শ্রোডিঞ্জার কোয়ান্টাম মডেল দিছে, যেখানে বেসিক্যালি ইলেকট্রনের অনেক রকম প্রপার্টিস থাকতে পারে। ইলেকট্রন একই সাথে তোমার কি ওয়েভ হিসাবেও কাজ করে, আবার পার্টিকেল হিসাবেও কাজ করে, এরকম বেশ কিছু হাবিজাবি জিনিসপাতি আছে, মানে একটু মানে ভালো লেভেলের জিনিস আছে, কমপ্লিকেটেড কিছু বিষয় আছে, সেগুলো হলো কোয়ান্টাম মডেলের দিকে আছে। তো খুব ভালো কথা। এবং তোমরা জানো যে আমাদের পরীক্ষায় কোশ্চেনটা আসে কোনখান থেকে, এবং তোমরা সেই জায়গাটা ভালো করে পারো, যে জায়গা থেকে কোশ্চেন আসে সেটা হলো কি, যে আমাদের রাদারফোর্ড মডেলের যে কি কি আমাদের কি বলা যেতে পারে, যে ডিফিকাল্টিস গুলো কি কি ছিল বা প্রবলেম গুলো কি কি ছিল, আর নিলস বোর আর রাদারফোর্ড এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে বলে অনেক সময়। এই পার্টটা তোমরা কিন্তু 9-10 থেকেই পড়ে আসছো। কিরকম, এই যে বিষয়টা, যে রাদারফোর্ড অ্যাটমিক মডেলের কি কি লিমিটেশন ছিল। প্রথম কথা হলো তিনি কিন্তু এটাকে কি সোলার অ্যাটমিক মডেল আমরা বলি, যেহেতু হলো কি বলতে পারি আমাদের যে সোলার সিস্টেম, আমাদের যে সোলার সিস্টেমে সান যেরকম সেন্টারে থাকে, উনি বলতেছেন নিউক্লিয়াসটা সেরকম সেন্টারে থাকে। তো খুবই ভালো কথা। এন্ড তিনি আমাদের একটা জিনিস বলে গেছেন যে ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকতেছে, এন্ড আমাদের ইলেকট্রনটা কখনো নিউক্লিয়াসের মধ্যে আসতেছে না। কিন্তু কেন আসতেছে না, এর কোনো এক্সপ্লেনেশন তিনি দিতে পারেন নাই। কিন্তু আমরা জানি যে আমাদের কি ছিল বলতো, ম্যাক্সওয়েল নামে একজন সায়েন্টিস্ট ছিলেন, যে খুব চমৎকার একটা থিওরেম দিয়ে গেছিলেন। ম্যাক্সওয়েলের থিওরেমটা তোমরা নাম জানো নিশ্চয়ই, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক থিওরেম। ইলেকট্রোম্যাগনেটিক থিওরেমটাই তিনি কি বলছেন, তিনি বলছেন যে কোনো যদি একটা চার্জ পার্টিকেল কন্টিনিউয়াসলি রাউন্ড সার্কেল বা রাউন্ড অরবিটে সার্কেল করতে থাকে, তাহলে সেটা আস্তে আস্তে কি হবে বলতো, চার্জ ডিসোসিয়েট করবে বা চার্জ হারাবে। তাহলে একটা পর্যায়ে সেটা নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাবে। এটি কিন্তু ম্যাক্সওয়েল বলে গেছেন, তাই না? যদিও ম্যাক্সওয়েল রাদারফোর্ডকে ভুল প্রমাণিত করেন নাই, বাট অন্যান্য সায়েন্টিস্টরা দেখতেছিলেন যেহেতু ম্যাক্সওয়েলের থিওরেমটা আগে থেকে প্রুভ, আর রাদারফোর্ডেরটা সেটা মানে না, তো রাদারফোর্ডেরটার মধ্যে লিমিটেশন আছে। এন্ড দেন ফাইনালি এই জায়গার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, নিলস বোর আসলেন এই প্রবলেমটা সলভ করার জন্য। উনি কি বললেন, দুইটাই কারেক্ট, মানে হলো ইলেকট্রন ঘুরতেছে, বাট উনি জাস্ট বলে গেলেন নির্দিষ্ট অরবিটে ঘুরতেছে, কিন্তু ফিক্সড অরবিটে ঘুরতেছে। যদিও ফিক্সড অরবিট থেকে উনি বলে গেছেন রাউন্ড, বাট অ্যাকচুয়ালি জিনিসটা রাউন্ড না বা সার্কেল না। পরে আমরা দেখা গেছে জিনিসটা অনেকটা এলিপ্টিক্যাল, এটাও কিন্তু আমরা পরবর্তীতে দেখা গেছে। তো খুব ভালো কথা। এন্ড এই ফিগারটা আমি তোমাদের একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি। এটার একটু অ্যানিমেশনটা মনে হয় থাকার কথা। দাঁড়াও আমি তোমাদের কাছে দেখি অ্যানিমেশনটা আছে কিনা, একটু ওয়েট করো তোমরা।
আচ্ছা, এই জায়গায় একটা অ্যানিমেশন থাকার কথা, ধরো আমি একটু দেখি। অ্যানিমেশনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ চমৎকার একটা ফিগার, এটা তোমাদের আইডিয়াটাকে ক্লিয়ার করতে আরেকটু হেল্পফুল হবে। যে প্রথমটা ছিল কি আমাদের রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, উনি বলতেছিলেন কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। দেন ম্যাক্সওয়েলেরটা অনুযায়ী রাদারফোর্ডেরটার মধ্যে লিমিটেশন আছে, সো রাদারফোর্ডেরটা কি ফল হইতে পারে, ফল হচ্ছে। দেন আমাদের আছে হলো কি যে তোমার বোরের অ্যাটমিক মডেল, বোর অ্যাকচুয়ালি বলে গেছে যে এটা একটা নির্দিষ্ট অরবিট মেনটেন করে চলতেছে। তো এটা তোমাদের কনফিউশন বা আইডিয়া আরো অনেকখানি ক্লিয়ার করতে হেল্পফুল হবে, আই হোপ। তো এখন এটা যদি তোমরা বুঝে ফেলো তো খুব ভালো কথা। দাঁড়াও, আচ্ছা একটু ওয়েট করো তোমরা, আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করি কেমন। আবার এখনই শেয়ার দিচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে আবার। তো আমরা এই যে বিষয়গুলো কিন্তু এখন মোটামুটি আমরা বুঝতে পারছি যে রাদারফোর্ড এর লিমিটেশন থেকে এক্সপ্লেইন করে হলো কি ম্যাক্সওয়েলের থিওরেমটা। দেন বোর হলো কি সেটাকে হলো কি যে আবার একটা ভিত্তি দিয়ে দিছে বা আরেকটা মডেল দিয়ে গেছে, যেটা হলো লিমিটেশন গুলোকে কিছুটা কাভার করে actually। তো খুব ভালো কথা। দেন হলো এইটার উপর ভিত্তি করে বা বেস করে আমাদের একটু কিছু জিনিস জানতে হয়। বোর অ্যাটমিক মডেলটা আমাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং জানার জন্য অনেক ইম্পর্টেন্ট। সেটা হলো আমাদের বিষয়টা কিরকম, যে আমাদের প্রত্যেকটা অরবিটের এনার্জি গুলা ফিক্সড। এন্ড সেই এনার্জির ইকুয়েশনটা হলো কিরকম, তোমরা জানো যে বইয়ে বিশাল একটা ইকুয়েশন আছে, যে সামথিং এন স্কোয়ার আছে, এইচ স্কোয়ার আছে, তারপরে পাই আছে, অনেক বিশাল বিশাল আমাদের কি বলতে পারো ইকুয়েশন গুলো আছে, যেগুলো তোমাদের জন্য একটু ডিফিকাল্ট লাগে। তো তুমি যদি সেগুলো ক্যালকুলেট করতে চাও তার জন্য দেখা গেছে এই যে টাইপের একটা ইকুয়েশন আমরা লিখতে পারি। মানে আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালু গুলো আছে, যে কনস্ট্যান্ট ভ্যালু গুলো সবগুলোকে আমরা ক্যালকুলেট করে ফেলছি, এন্ড বাকিটুকুকে আমরা জাস্ট লিখছি। যে জেড স্কোয়ার এন স্কোয়ার থেকে ভেরিয়েবল, বাকি সবগুলোকে আমরা জাস্ট নর্মালি লিখে ফেলছি। এখানে জেড হলো কি, জেড হলো আমাদের অ্যাটমিক নাম্বার, আর এন হলো কি আমাদের কোন অরবিটটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি সেটা। দেন আমাদের একটা চমৎকার মোমেন্টাম। মোমেন্টাম মানে কি, মোমেন্টাম মানে হলো কি আমাদের মাস এন্ড ভলিউম এই দুইটার মাল্টিপ্লিকেশন। বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হলো যে আমাদের এম ভি ইন্টু আর বা রেডিয়াস, রেডিয়াসটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে ফেলি। এন্ড এখানেও তোমাদের আমি একটা ফিগার দেখানোর চেষ্টা করি। এন্ড কোথায় গেল, এই জায়গায় তোমাদের আমি একটা ফিগার দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা ফিগারটা কেউ খেয়াল করতেছো, যে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের বিষয়টা, যে আমাদের ইলেকট্রন কিভাবে ঘোরাফেরা করতেছে, যে আমাদের ইলেকট্রনটা কিভাবে শিফটিং হচ্ছে আমাদের অরবিটালে। একটা অরবিটালের মধ্যে আমাদের ইলেকট্রনটা খুব সুন্দরভাবে কি করতেছে, কিভাবে শিফট করতেছে, মানে ইলেকট্রন নিজেও ঘুরতেছে অরবিটালের মধ্যে। দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তো যাক ভালো কথা, এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ওকে, তো যাক এটা যদি তোমরা বুঝে ফেলো তো খুবই ভালো একটা বিষয়। ওকে, তাহলে আমরা আবার আসো আমাদের এই পিডিএফটা চলে আসি এখানে। যে আমরা নিশ্চয়ই দুইটা জিনিস বুঝতে পারলাম এই জায়গায়। একটা হলো আমাদের অরবিট গুলার এনার্জি ফিক্সড এন্ড সেটার ভ্যালু কত সেটা আমরা বলতেছি। দুই নম্বর আমাদের যে বিষয়টা, দুই নম্বর আমাদের যে বিষয়টা সেটা হলো কি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হতে পারে বা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলছি। নেক্সট ইলেকট্রন শিফটিং নিয়েও তো আমরা কিছু কথাবার্তা গুলো বলছি, যে আমাদের ইলেকট্রনটা একটা অরবিটালের মধ্যে ঘুরতেছে। তো খুব ভালো কথা। নেক্সট হলো বোরস অ্যাটমিক মডেল থেকে আমাদের কয়েকটি বিষয় চলে আসছে কি কি, যে আমাদের দুইটা অরবিটের মধ্যে এনার্জির একটা গ্যাপ আছে, এনার্জির গ্যাপটা কত, এবং যেটাকে আমরা বলতেছি ডেল ই। ডেল ই মানে ধরো যে আমাদের এখানে দুইটা অরবিট আছে, একটা হলো 1 নাম্বার অরবিট, একটাকে আমি ধরলাম কি যে একটাকে 2 নাম্বার অরবিট। মানে 2 নাম্বার অরবিট আর 1 নাম্বার অরবিটের মধ্যে ইলেকট্রন আমাদের এনার্জির ডিফারেন্সটা কত হবে, ডেল ই। ওকে ডান। এখন এখান থেকে যদি কোনো একটা এনার্জি আমাদের বের হয়ে যায়, তাহলে এই এনার্জির ভ্যালুটা কত হবে সেটাকে আমরা বলি হলো এইচ নিউ। এটাকে বলি হলো এইচ এফ, বা এটাকে আমরা লিখি হলো এইচ নিউ এই হিসাবে। নিউ মানে হলো কি ফ্রিকোয়েন্সি, নাথিং এলস। এটা হলো কতটুকু এনার্জি আমাদের বের হয়ে যাচ্ছে। এন্ড এটাকে আমরা এই হিসেবেও লিখতে পারি, যে আমাদের নিউ মানে হলো আমরা জানি সি বাই ল্যামডা। তো আমরা ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, আমরা জিনিসটাকে এই হিসেবেও লিখতে পারি। এটা খুব ভালো একটা বিষয়, তার মানে আমরা এই তিনটা বিষয় আশা করি খুব ভালোভাবে বুঝতে পারলাম বোর অ্যাটমিক মডেলের বিষয়টা, রাইট। তো খুব ভালো কথা।
আচ্ছা, একটু ওয়েট করো তোমরা 30 সেকেন্ড। ওকে, গ্রেট। হোয়াটস ইএনএইচ? আচ্ছা, খুব ভালো কথা বলছে। ইএনএইচ, ইএন মানে হলো, ই মানে এনার্জি, আর এইচ মানে হলো হাই শেল। যেমন তোমার ধরো সাপোজ এখানে আছে 1 নাম্বার একটা অরবিট, 2 নাম্বার একটা অরবিট। তাহলে 2 নাম্বার যে অরবিটটা, তার এনার্জিটাকে আমরা বলতে পারি ইএনএইচ বা ই2। আর আমাদের যেটা হলো কি 1 নাম্বার অরবিট, যেটা হলো কম শক্তির অরবিট, সেটাকে আমরা বলতে পারি ইএনএল, মানে লো অরবিট। হাই অরবিট, লো অরবিট, হাই এনার্জির অরবিট, লো এনার্জির অরবিট। বুঝতে পেরেছো আহনাফ? আর আদনান খুব ভালো একটা কোশ্চেন করছে, সেটা হলো যে ভাই এখন পর্যন্ত কোনটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল। এখন পর্যন্ত ওই যে শ্রোডিঙ্গারের মডেলটা বা হাইজেনবার্গের যে প্রিন্সিপাল গুলা, সেগুলো হলো খুব বেশি পরিমাণে অ্যাকসেপ্টেবল, কারণ আমাদের থিওরেমটা এখন অতটুকু পর্যন্ত ডেভেলপ করছে। তো খুব ভালো কথা, এটা যদি তোমরা বুঝে ফেলো, দেন আমরা চমৎকার একটা বিষয় নিয়ে অ্যাকচুয়ালি জানবো। সেটা হলো কি স্পেকট্রাম। স্পেকট্রামের বিষয়টা হলো কিরকম। এই যে তুমি চিন্তা করে দেখো, এই জায়গার ক্ষেত্রে তুমি ঘটনাটা দেখো, যে আমাদের একটা ইলেকট্রন সাপোজ, সেটা হলো কি 2 নাম্বার অরবিট থেকে 1 নাম্বার অরবিটে আসতেছে। তাহলে এখন সে কি করবে বলতো? বোর অ্যাটমিক মডেল অনুযায়ী সে কিছু পরিমাণে এনার্জি ডোনেট করবে বা এনার্জি এমিট করবে। তাহলে আমার যে পরিমাণ এনার্জি এমিট করবে, তার ভ্যালুটা কত? ইকুয়াল টু এইচ বা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এবং আমাদের এই ক্ষেত্রেই আমাদের যে এনার্জিটা বের হচ্ছে, ওই এনার্জিটা একটা ওয়েভ হিসেবে যাচ্ছে। আর সেটা যদি আমাদের একটা ওয়েভ হিসেবে যায়, তাহলে তার কি থাকবে? একটা ওয়েভ লেন্থ থাকবে। And সেই ওয়েভ লেন্থে আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। এবং তার জন্য আমাদের খুবই চমৎকার একটা ইকুয়েশন আছে, সেটা হলো কি 1/λ ইকুয়াল টু আর এইচ জেড স্কোয়ার। তারপর আমাদের কি থাকতেছে? 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো n1 মানে বুঝতেই পারতেছো, তোমাদের হলো কি বলতে পারি আমরা, লোয়ার অরবিটটা। আর n8টা সেটা হলো কি হায়ার অরবিটটা। এটাকে n8 বলতেছি লোয়ার অরবিট, লোয়ার। এটা হলো n8 হায়ার অরবিট। তো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তো যাই হোক, এন্ড বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? যে আমাদের এই ইকুয়েশনটা কি তোমাদের মনে পড়ে গেছে? এই ইকুয়েশনটা আমার মনে হয় এই ইকুয়েশনটা সবাই পারো, বা এটা সবাই ব্যবহার করছো লাইফে। এখানে আর এইচ মানে হলো রিডবার্গ কনস্ট্যান্ট। এটার ভ্যালু কত কেউ বলতে পারো? দেখি কারা কারা কাদের মনে আছে, আমি লিখে দিচ্ছি, বাট কাদের কাদের মনে আছে দেখি একটু বলো দেখি। এই তো 109678, এইভাবে মনে রাখতে পারো তুমি, 109678 পার সেন্টিমিটার। তো তোমার এই জায়গায় ক্যালকুলেট করলে ল্যামডার ভ্যালু বুঝতেই পারতেছো তোমার কিসে আসতেছে বলো তো? যে তোমার আসবে হলো সেন্টিমিটারে, তুমি যদি ক্যালকুলেট করে ফেলতে পারো। তো এইটা আর কি বিষয়। এন্ড সেন্টিমিটারকে তুমি যদি 10⁻7 দিয়ে মাল্টিপ্লাই করো, তখন আমাদের ভ্যালুটা আসবে ন্যানোমিটারে, কারণ আমরা আমাদের হিসাব নিকাশ গুলা ন্যানোমিটারে করে অভ্যস্ত। তো এটা নিশ্চয়ই আমরা জানি যে আমাদের ভিজিবল লাইট হলো 400 থেকে 700 ন্যানোমিটার। ভিজিবল লাইট হলো 400 থেকে 700 ন্যানোমিটার, বা কোনো কোনো বইয়ের হিসাব মতে 380 থেকে 780 ন্যানোমিটার। এটা খুব একটা প্রবলেমেটিক বিষয় না। বাট তোমরা একটু যে কোন লাইটটার লেন্থ কত, সেটা একটু তোমরা দয়া করে মনে রেখো। তোমরা বলতে পারো ভাইয়া কেন? কারণ যদিও বোর্ডে এই টাইপের কোশ্চেন আসছে, যে এটা কোন কালারের লাইট দিবে বা কোন কালারের স্পেকট্রাম দিবে, এই জিনিসটা যদিও একটু খুব ভালো কোশ্চেন না, কারণ কোন কালার এটা তোমার মুখস্থ থাকা উচিত না, তাই না? ভুলে যাইতেই পারো। বাট এটা একটু মনে রাখো কষ্ট করে। দেখো 400, এটাকে বলি হলো ভায়োলেট। দেন হলো 450 ইন্ডিগো। তারপরে 475, 550, 580, 600, 700। তো এই রেঞ্জটা তোমরা একটু কষ্ট করে মনে রেখো, ঠিক আছে? ওকে। 380 ওই একই কথাই, যে 380 বা 400 এটা খুব একটা ম্যাটার করতেছে না। বুঝছো ইশরাক? তো যাক, এখন ধরো এই জায়গা থেকে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের হাইড্রোজেন স্পেকট্রামের বিষয়টা। হাইড্রোজেন স্পেকট্রামের বিষয়টা হলো কিরকম, যে আমাদের যখন যে যে কোনো একটা অরবিট থেকে যে কোনো একটা অরবিটে ইলেকট্রনটা আসতে পারে। তো খুব ভালো কথা। এখন যদি ইলেকট্রনটা 1 নম্বরে যদি ফেরত আসে, মানে আমাদের লোয়ার যে অরবিটটা সেটা যদি 1 নম্বর হয়, সেই সিরিজটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। আর আমাদের হায়ার যে অরবিটটা সেটা 2 3 4 5 6, যা ইচ্ছা তাই হতে পারে। এন্ড সেটা আমাদের যে টাইপের লাইট দিবে,
আর যে টাইপের এমিশন হবে সেটা হলো কি ইউভি এমিশন করবে, সেটা যেটা আমরা দেখতে পারবো না। যদি আমাদের এটা কি 2 নম্বরে আসে, মানে যে কোনো অরবিট, যে কোনো হায়ার শেল থেকে সে যদি 2 নম্বর শেলে যদি আসে, তাহলে সেটাকে আমরা বলতে পারি বামার সিরিজ, এন্ড সেটা আমাদের ভিজিবল টাইপের লাইট দিবে। আমি বুঝতেই পারছি যদি আমাদের এন এল যদি 2 হয় তাহলে আমি লাইটটাকে দেখতে পারবো। আর বাকি যতগুলো আছে, এন এল ইকুয়াল টু 3 হলে আমরা বলি প্যাসিয়ন সিরিজ, এন এল ইকুয়াল টু 4 হলে ব্র্যাকেট সিরিজ, এন এল ইকুয়াল টু 5 হলে আমরা সেটাকে বলি হলো ফুল সিরিজ। এই সবগুলোই আমাদের আয়ার টাইপের লাইট দেয়, যেটাও আমরা দেখতে পারি না। এটা হলো কি আমাদের ভিজিবল লাইটের তুলনায় যার ওয়েভলেন্থটা হলো বেশি। তো খুব ভালো কথা, তো আমরা হাইজেন স্পেকট্রাম বুঝলাম, মানে এই স্পেকট্রাম থেকে পরীক্ষায় কোশ্চেন আসার পসিবিলিটি আছে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। তো খুব ভালো কথা। এন্ড এইটাকে আর কি তোমাদের একটু ফিগার আকারে দেখানোর চেষ্টা করছি, যে আমাদের হাইড্রোজেনের এমিশনের ক্ষেত্রে আমাদের কি হয়, যে বিভিন্ন যে আমাদের বলতে পারি অ্যাটম আছে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এটা, আমাদের নিয়নের ক্ষেত্রে একটা, মার্কারির ক্ষেত্রে একটা, মানে এইগুলো যদি আমরা অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপিক ভাবে দেখতে চাই, বা স্পেকট্রোফটোমিটার নামে আমাদের একটা মেশিন আছে, সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা এই টাইপের কালার গুলো বেসিক্যালি আমরা দেখতে পারি, বুঝছো? বা ইভেন যে আমরা নর্মালি যদি অ্যাকচুয়ালি চেক করে করে দেখি বিভিন্ন গ্লাসের মধ্যে দেখে, যে আমরা এই কাজগুলো করতে পারি। ইভেন নট অনলি দ্যাট, জাস্ট নর্মালি তোমাকে আমি চিন্তা করার একটা খোরাক দিই, বা চিন্তা করার একটা অপশন দিই। কিরকম? কি বলা যায়, তোমাদের সোডিয়াম, সোডিয়াম তোমরা জানো যে আমাদের সোনালী হলুদ কালার, বা বলতে পারো গোল্ডেন ইয়েলো কালারের একটা কি শিখা দেয় আমরা যদি ওইটাকে বার্ন করি। অ্যাকচুয়ালি সেইখানে কিন্তু বেসিক্যালি সবকিছুই আমাদের স্পেকট্রামের ধারণা থেকে আসতেছে। আশা করি স্পেকট্রামের বিষয়গুলো তোমরা মোটামুটি বুঝতে পারছো। তো ভালো কথা। এন্ড এই যে বিষয়টা আমাদের যে লাইনের যে ওয়েভলেন্থ, এই ওয়েভলেন্থের বিষয়টা তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো, যে ওয়েভলেন্থটা কিরকম ভাবে আমাদের হতে পারে। যে আমাদের এই যে জায়গাটা তুমি চিন্তা করে দেখো, যে আমাদের সিরিজ গুলো সবগুলোকে আমি এখানে লিখে ফেলছি, তবে একটু খেয়াল করে দেখো, যে আমাদের লাইনম্যান সিরিজ তার মানে ওয়ানে আসতে হবে, যে কোনো অরবিট থেকে সেটা ওয়ানে আমাদের ব্যাক করতে পারে। আমাদের যদি 2 হয় মানে বামার সিরিজ, যে কোনোটা থেকে 2 নম্বরে ব্যাক করতে পারে। প্যাস্টেনের ক্ষেত্রে যে কোনোটা থেকে 3 তে ব্যাক করতে পারে। ব্র্যাকেটের ক্ষেত্রে যে কোনোটা থেকে আমাদের লোয়ার অরবিটটা হবে কি 4 এ ব্যাক করতে পারে। এরকম যে কোনো কিছু, আমাদের ব্র্যাকেটের ক্ষেত্রে 5, আমাদের ফুন্ডের ক্ষেত্রে 6। তো মানে আমাদের ব্র্যাকেটের ক্ষেত্রে 4, আমাদের ফুন্ডের ক্ষেত্রে 5, এই বিষয়গুলো আমরা কি বুঝতে পারছি। তো দ্যাটস কুল অ্যাকচুয়ালি। তবে সামনের দিকে আগাবো, বাট সামনের দিকে আগানোর আগে তোমাদের এক ফ্রেন্ড একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, যে কে সাম্মাম, ভাই জিমেন ইফেক্টটা একটু বুঝায়। যদিও এটা স্লাইডে নাই, বাট তবে তোমাকে আমি এটা বুঝাই, খুব ভালো একটা কোশ্চেন করছে। যে তোমরা 2 রকম জিনিসের নাম শুনছো, একটা হলো স্টার্ক ইফেক্ট, একটা হলো জিমেন ইফেক্ট। তো আমরা অ্যাকচুয়ালি কি হয় জানো, যে আমাদের যদি আমরা ইলেকট্রিক এবং বলতে পারো ম্যাগনেটিক ফিল্ড বলি, ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি কোনো একটা অ্যাটমকে রাখি, তাহলে ওই অ্যাটমটা একটা ইফেক্ট পায়, বা একটা প্রভাব পায় অ্যাকচুয়ালি। তো আমরা যদি কিসের মধ্যে রাখি বলতো, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে ও যে ইফেক্টটা পায় সেটাকে আমরা বলতে পারি হলো কি জিমিন ইফেক্ট। আর যদি আমরা সেটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, সেটাকে আমরা বলতে পারি হলো স্টার্ক ইফেক্ট, এরকম আর কি বিষয়। ও সরি, জিমেনটা হলো ম্যাগনেটিক ফিল্ডের জন্য, আর আমাদের স্টার্কটা হলো ইলেকট্রিক ফিল্ডের জন্য। ওকে, তো এই আর কি বিষয়। তো আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা সামনের দিকে পড়বো, এখন মনে হয় তোমাদের একটা ব্রেক দেওয়া দরকার, কি বলো? তোমাদের মাথা কি জামা হয়ে গেছে, মানে একটু লোড পড়ে গেছে মনে হয়, না? এখন একটা ব্রেক দেওয়া যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা ব্রেক নিই। তো লেটস হ্যাভ এ ব্রেক। তোমাদের কতক্ষণ ব্রেক দিই? ধরো 8 মিনিটের ব্রেক দিয়ে দিতে নামাজের সময় হয়ে আসছে, তো তোমরা নামাজটা পড়ে ফেলতে পারো। তো ঠিক আছে, হ্যাঁ 10 মিনিটের ব্রেক দেওয়া যায়। এখন 4টা 27 বাজে। 4টা 27, না? হ্যাঁ 4টা 27 বাজে। আমার ধরো 4টা 37-এ শুরু করবো আবার, ঠিক আছে? তো লেটস হ্যাভ দ্য ব্রেক। ওকে, সো আমাদের ব্রেক টাইমটা যেহেতু শেষ, বলো তো তোমরা সবাই কি চলে আসছো? সবাই তো রেডি আবার, রাইট? ওকে, গ্রেট। তাহলে চলো আমরা যদি আস্তে ধীরে আবার সামনের দিকে প্রসিড করি, লেটস স্টার্ট এগেইন অর লেটস রিজিউম এগেইন। দেখো, আমাদের এখন যেটা নিয়ে আমরা একটু একটু আলোচনা করতে চাচ্ছি, যে আমাদের কি বিভিন্ন ইলেকট্রনের বিষয়গুলো, যে আমাদের বিভিন্ন এনার্জি লেভেলে কি পরিমাণ ইলেকট্রন আছে, তাই না? এখন তোমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যে আমাদের বিভিন্ন রকম শেল আছে, আমাদের কে শেল, এল শেল, এম শেল, এন শেল।
এখানে এনটা অবভিয়াসলি ক্যাপিটাল লেটারে হবে, তো এটা ধরো স্মল লেটারে, এটা একটু ঠিক করে দিই আমি। এটা ধরো আমাদের ক্যাপিটাল লেটারে। ওকে, ঠিক আছে, এটা ক্যাপিটাল লেটারে হবে। ওকে, তো আমরা কি বলছিলাম, যে আমাদের অনেকগুলো কোয়ান্টাম নাম্বার আছে। কোয়ান্টাম নাম্বার বেসিক্যালি কি বোঝায় বলতো? কোয়ান্টাম নাম্বার এক কথায় আমাদের এই যে ইলেকট্রন থাকতেছে কে শেলে, আমি ধরো বলতেছি হলো কে শেলের মধ্যে আছে, এই যে কে এল এম এন, এগুলা ইউজ করার তুলনায় আমাদের 0 1 এই টাইপের জিনিসপাতি গুলা ইউজ করা বেটার। দেন ধরো আমি বলতেছি যে আমাদের ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরতেছে আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, বাট এইটার তুলনায় আমি যদি বলি প্লাস হাফ, মানে আমি বুঝাচ্ছি ক্লকওয়াইজ, মাইনাস হাফ দিয়ে আমি বুঝাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা বলা আমাদের জন্য বেটার। দ্যাট কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি। মানে সোজা ভাষায় যে একটা ইলেকট্রন যে অরবিটে আছে, অরবিট, সাব অরবিট, অরবিটাল এন্ড ইলেকট্রনের স্পিন, এই টোটাল জিনিসপাতি গুলাকে যে আমরা বিভিন্ন নাম্বার দিয়ে যে ইন্ট্রোডিউস করতেছি, সেই জিনিসটাকে আমরা বলতেছি হলো কোয়ান্টাম নাম্বার। যেমন আমরা জানি যে আমাদের কে শেলের জন্য, এই যে শেল গুলার জন্য বা অরবিটের জন্য আমাদের আছে হলো কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা দিয়ে বেসিক্যালি আমাদের কি বোঝানো হচ্ছে বলতো, যেটা দিয়ে আমাদের প্রধানত বা মেইনলি আমরা বলতে পারি এনার্জি লেভেল গুলাকে বোঝানো হচ্ছে। এই জন্য চমৎকার ভাবে জিনিসটা তোমাদের এখানে লেখা আছে, দেখো। দেন হলো সাবসিডিয়ারি যে কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা বলি হলো এল, আর আরেকটা নাম আছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেটা দিয়ে আমরা বেসিক্যালি হলো সাব অরবিট গুলাকে ইন্ট্রোডিউস করি। কি দিয়ে বলতো? সাব অরবিট দিয়ে। এই যেমন দেখো এল ইকুয়াল টু 0, তার মানে এইটা দিয়ে আমরা সাব অরবিট ইন্ট্রোডিউস করি। আর এনার্জি লেভেল দিয়ে, এনার্জি লেভেলকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ইন্ট্রোডিউস করি। এখানে যেহেতু আমাদের এল ইকুয়াল টু 0, আমি এটা বলতে পারি 1s। আমাদের যেখানে আসতেছে এল ইকুয়াল টু 0 1, আমরা জানি এস এর জন্য এল এর ভ্যালু 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3, দুঃখিত। দ্যাট কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি। তাহলে আমরা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার এন্ড সাব অরবিটাল, এই দুইটা জিনিস আমরা বুঝতে পারলাম। তো দেন হলো আমাদের আরেকটা কোয়ান্টাম নাম্বার আছে, যেটা হলো আমাদের কি টোটাল অফ ইলেকট্রন যে আমাদের একটা অরবিটালে আছে। তো সোজা ভাষায় বলতে পারি আমাদের অরবিটাল যে বিষয়গুলা, এই অরবিটাল গুলাকে ব্যবহার করার জন্য বা বোঝানোর জন্য আমরা যে জিনিসটা অ্যাকচুয়ালি ইউজ করি, সেই জিনিসটাকে আমরা বলি হলো কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। যেমন এটা আমরা একটু পরেই দেখতে পারবো, তো সেটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কিছু নাই। মানে সোজা ভাষায় পরীক্ষায় মাঝে মাঝে তোমাদের বের করতে দেয় যে দেখো তো, যে আমাদের এম শেলে কয়টা ইলেকট্রন আছে। এটা কিন্তু পরীক্ষার জন্য কমন কোশ্চেন, যে আমাদের এম শেলে কয়টা ইলেকট্রন আছে বের করো তো। তো তুমি নর্মালি একটা সূত্র তো আমরা জানি, যে আমাদের যে কোনো একটা অরবিটে ইলেকট্রন সংখ্যা হলো কত, 2n²। এটা তো আমরা জানি, তাই না? ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হলো 2n², যে কোনো একটা অরবিটে। বাট তোমার তো আর সিকিউ এর ক্ষেত্রে ধরো সি নাম্বারের কোশ্চেনে সেভাবে লিখলে তো হবে না। কারণ তোমাকে কি করতে হবে, এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, তারপরে তার মধ্যে কয়টা সাব অরবিট আছে, কয়টা অরবিটাল আছে, তার মধ্যে টোটাল কয়টা ইলেকট্রন আছে, জিনিসটাকে তোমার সেভাবে বের করে দেখানো লাগবে। আমরা তো নিশ্চয়ই জানি যে আমাদের প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। And এই জিনিসটা তোমাকে যদি আমি এইখানে দেখানোর চেষ্টা করি বা বিষয়টা বোঝানোর চেষ্টা করি, এখানে সবগুলা কোয়ান্টাম নাম্বারকে ইন্ট্রোডিউস করা হয়েছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এন দিয়ে প্রকাশ করি, যেটা 1 2 3 4 দিয়ে প্রকাশ করতেছি। সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে আমরা জানি নিশ্চয়ই যে আমাদের ভ্যালু গুলাকে আমরা কি হিসাবে বলি, আমরা বলি হলো আমাদের ভ্যালু হলো কত থেকে, 0 থেকে n-1 পর্যন্ত, রাইট? এটা হলো আমাদের 0 থেকে n-1 পর্যন্ত। আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হলো প্রতিটা এল এর জন্য 0 সহ, 0 সহ আমরা বলতে পারি +-l পর্যন্ত, রাইট? ওকে। দেন হলো স্পিন কোয়ান্টাম নাম্বার, তো আমি জানি যে প্লাস হাফ আর মাইনাস হাফ আমাদের হয়ে থাকে, মানে ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরতে পারে আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, দ্যাট কাইন্ড অফ থিং বেসিক্যালি। দুঃখিত এগেইন। তো আমাদের একটা খুব জিনিস যেটা নিয়ে তোমরা অ্যাকচুয়ালি কনফিউজ হয়েই থাকো, সেটা হলো কি অরবিট কোনটা, অরবিটাল কোনটা। এই যে আসলে তোমাকে আমি বিষয়টা বুঝাই, এটা হলো 2 এর ক্ষেত্রে আমরা কি জানি, যে n = 2 যদি হয়, সেটা একটা সুন্দর কালার নেই, আমাদের যদি n = 2 যদি হয়, নট ভালো কালার, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলতো, যে আমাদের এই যে এটা হলো কি আমাদের কে এল শেল, তাই না? এটা হলো আমাদের এল শেল, তাহলে এটাকে আমি বলতে পারি আমাদের অরবিট টোটাল জায়গাটা। নেক্সট তুমি একটু চিন্তা করে দেখো, আমরা বলতেছি n = যদি 2 হয়, তার মানে এখানে থাকতেছে 2s এবং 2p, মানে দুইটা হলো সাব অরবিট। এই দেখো সাবশেল বা সাব অরবিট, এই যে 2s এন্ড 2p। বাট আমরা জানি যে আমাদের 2p আরো বিভিন্ন ভাবে ভাগ হইতে পারে, 3টা ভাগে ভাগ হতে পারে, এন্ড এইগুলাকে আমরা বলতেছি px, py, pz। তো ধরো এটাকে আমি ধরলাম px, py, pz, দ্যাট কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি। এই যে বিষয়টা px, py, pz, এইগুলাকে আমরা বলতেছি হলো অরবিটাল। আর 2s নিজেই সাবশেল, নিজেই অরবিটাল। আর আমাদের পিটা হলো সাবশেল, আর px, py, pz এগুলো হলো অরবিটাল।
তাহলে আমরা বিষয়টাকে এইভাবে নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি। ওকে, তাহলে অরবিটালের ডেফিনেশন হলো কি, যেই জায়গায় বেসিক্যালি আমাদের ইলেকট্রন থাকতেছে সেই জায়গাটাকে আমরা বলতে পারি হলো অরবিটাল। মানে সোজা ভাষায় বলি, যে জায়গায় আমাদের ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি ম্যাক্সিমাম 95 থেকে 97% বা 95%-এর উপরে, সেই জায়গাটাকে আমরা বলি হলো অরবিটাল। এই জায়গাটাকে তোমাকে আমি আরেকবার একটু বুঝাই, আরেকবার বুঝালে তোমার জিনিসটা কিরকম ভাবে হচ্ছে। এই জায়গায় একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমাদের পুরা টুটা হচ্ছে হলো কি আমাদের অরবিট। এই জায়গার এস আর পি, এই জিনিসটাকে আমরা বলি হলো সাবশেল। নেক্সট হলো আমাদের পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলোকে আমরা বলি হলো আমাদের অরবিটাল। এন্ড টু এস আমাদের অরবিটাল, এবং টু এস একই সাথে আমাদের সাবশেল। সবাই একটু বলো অরবিট, অরবিটাল এন্ড সাবশেল, এই তিনটা কনসেপ্ট আমাদের সবার কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, তো খুব ভালো কথা। আচ্ছা, গ্রেট। আচ্ছা, নেক্সট হলো এই যে বিষয়টা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমাদের এস আর পি এই দুইটার ফিগার তো আমরা একটু আঁকা শিখে নিও বা একটু দেখে নিও। এস হলো গোলাকার, আমরা জানি রাউন্ড আকার, রাউন্ড শেপ। পিটা হলো ডাম্বেল শেপ। এই যে এটা হলো আমাদের ডাম্বেল শেপ গুলো। তো এই যে বিষয়টা, যে নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো যে আমাদের নিউক্লিয়াস থাকতেছে, আমাদের ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল থাকতেছে। এই সেল গুলোর মধ্যে আমাদের সাবশেল থাকতেছে, এন্ড সাবশেলের সাথেই বা সাবশেলের একটা পার্ট হিসেবে আমরা বলতে পারি হলো কি আমাদের অরবিটাল। মানে আমাদের প্রতিটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকতেছে, এন্ড উই নো দিস কাইন্ড অফ স্টাফ অ্যাকচুয়ালি। ভালো কথা, এই জন্য জিনিসটা দেখো, তোমার এই জায়গায় জিনিসটা লেখা আছে। এই জিনিসটা দেখলে তোমাদের আইডিয়া আরো ক্লিয়ার হবে, যে 1 নম্বর অরবিট, 2 নম্বর অরবিট, 3 নম্বর অরবিট। এল এর ভ্যালু হলো কি অরবিটের জন্য 0, দেন 2 এর জন্য কি আছে 2s 2p, 3 এর জন্য 3s 3p 3d। আবার প্রত্যেকটা সাবশেলের জন্য আমাদের কি আছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0 0, -1 0 +1। দেন আমাদের কিসের জন্য বলতো, এই জিরোর জন্য মানে হলো কি এস এর জন্য তো এসি, পি এর জন্য পি এক্স, পি ওয়াই, পি জেড, আমাদের ডি এর জন্য ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেন জেড স্কোয়ার। এই যে বিষয়গুলো তুমি এখন বুঝতে পারতেছো। আর প্রত্যেকটা অরবিটালে আমাদের ইলেকট্রন ক্যাপাসিটি হলো কয়টা করে, দুইটা করে, রাইট? ওকে, গ্রেট। তো এখন হলো এই জিনিসটা টুকু সবাই বুঝছে কিনা আমাকে একটু কুইকলি রেসপন্স করে বলো যে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে, দ্যাট ইজ গ্রেট। নেক্সট আসো, তোমাকে যদি আমি আরেকটা জিনিস বলি, যে অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন ইন অ্যাটম। আমাদের এই অ্যাটমের মধ্যে আমাদের ইলেকট্রন গুলো কিভাবে প্রবেশ করতেছে সেই জিনিসটা নিয়ে আমরা একটু পড়াশোনা করবো। এন্ড এটা আমরা ক্লাস 9 10 থেকে আমরা পড়ে আসতেছি, তো আমাদের কাছে এটা ডিফিকাল্ট লাগবেই না একদমই। তো আমাদের জানি তিনটা প্রিন্সিপাল আছে, একটা আউবো প্রিন্সিপাল, একটা হলো হুন প্রিন্সিপাল, একটা হলো পলিস এক্সক্লুসিভ এক্সক্লুশন প্রিন্সিপাল। জিনিসটা হলো বেসিক্যালি কিরকম, আউবো প্রিন্সিপাল আমাদের কি বলতেছে, ইলেকট্রন প্রথমে নিম্ন এনার্জির বা লোয়ার এনার্জির অরবিটালে প্রবেশ করে। দেন যত আমাদের এনার্জি বাড়তে থাকলে আস্তে আস্তে ইলেকট্রন আমাদের হায়ার অরবিটাল গুলাতে, মানে হায়ার এনার্জির যে অরবিটাল গুলা সেখানে প্রবেশ করে। দেন দা কোশ্চেন অ্যারাইজ, আমাদের লোয়ার আর হায়ার বলতে আমরা কি বুঝি, যে সেক্ষেত্রে আমরা এন প্লাস এল এই দুইটার আমরা ক্যালকুলেশন করি। যেমন আমাদের যদি ওয়ান এস এর ক্ষেত্রে আমি দেখি, আমাদের এন প্লাস এল কত আসে, যেহেতু আমাদের 1 নম্বর অরবিট, তার মানে এন এর ভ্যালু 1, আর এল এর ভ্যালু এস এর জন্য 0 আমরা জানি, সো 1। টু এর ক্ষেত্রে, টু এস এর ক্ষেত্রে 1 আমাদের কত আসতেছে বলতো, আমাদের এন এর ভ্যালু 2 আর এস এর ভ্যালু 0, তো আমাদের আসতেছে হলো 2। এই জন্য ইলেকট্রন আমাদের 1s এ প্রথমে প্রবেশ করতেছে, দেন ইলেকট্রনটা আমাদের 2s এ প্রবেশ করতেছে। And এই জিনিসটাকে আমরা চাইলে এইভাবে 1s 2s লেখার পরে যদি আমি অ্যারো চিহ্ন দিই, বেসিক্যালি জিনিসটা এইভাবেই কাজ করতেছে, বাট তার এক্সপ্লেনেশন হলো কি আমাদের আউবো প্রিন্সিপাল। তো খুব ভালো কথা। And এখানে কিছু জিনিসপাতি আছে, এটাও তোমরা নিশ্চয়ই জানো। এই যেমন ইলেকট্রন, এটা পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসে তোমরা কিন্তু জানো এইগুলা, যে ইলেকট্রন কেন 3D তে যাওয়ার আগে 4s এ যায়। বলে এই টাইপের কোশ্চেন তোমরা লাইফে ফেস করছো না? ইলেকট্রন কেন 3D তে যাওয়ার আগে 4s এ যায়? কারণ 4s এর ক্ষেত্রে তোমাদের কত আসে, 4 + 0 মানে হলো কত, 4। আর 3D এর ক্ষেত্রে আসে হলো 3 + 2 আই মিন 5। মানে 3D এর এনার্জি বেশি, 4s এর কম, সো ইলেকট্রন প্রথমে 4s এ যায়। তো বিষয়টা তুমি বুঝতেই পারতেছো যে আমাদের আউবো প্রিন্সিপালটা কিভাবে কাজ করতেছে। অলরাইট, ওকে। তো এই জন্যই এই জিনিসপাতিগুলো আমরা আশা করি মোটামুটি আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার। নেক্সট হলো আমাদের আছে হলো হুনস প্রিন্সিপাল। তো হুলস প্রিন্সিপালটা আমাদের বিষয়টা কিরকম, তোমরা জানো যে আমরা কি বলি, যে আমাদের কিসের ক্ষেত্রে, যে আমাদের যখন একাধিক অরবিটাল আছে সেম এনার্জির কারা, যেমন আমাদের জানি যে আমাদের পি এক্স, পি ওয়াই, পি জেড সবগুলোই হলো কি পি সাবশেলের অরবিটাল, মানে সবগুলা সেম এনার্জি।
আবার ডি এর যতগুলো আছে 5টা আছে, বা এফ এর যে 7টা অরবিটাল আছে সবগুলো হলো কি সেম এনার্জি। মানে এই সবগুলোর মধ্যে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন একটা একটা করে প্রবেশ করে। আমি অ্যানোটেশনটা নেই, সবাই লক্ষ্য করো স্লাইডের দিকে। এই দেখো আমাদের 1s এর ক্ষেত্রে 2টা ইলেকট্রন প্রবেশ করলো। 2s এর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, বাট পি এর ক্ষেত্রে আমাদের অরবিটাল হলো কয়টা? 3টা, তাই না? পি এক্স পি ওয়াই পি জেড সবগুলা সেম এনার্জির। তো প্রথমে আমাদের একটা একটা করে এনার্জি প্রবেশ, একটা একটা করে ইলেকট্রন আমাদের প্রবেশ করছে। তো আমাদের এই জিনিসটা আমাদের ঘটতে পারে এ নম্বরটা। বি নম্বরটা আমাদের কখনোই ঘটবে না। যে এখানে দেখো টুপি তে 2টা ইলেকট্রন, 2p এক্স এ 2টা ইলেকট্রন একসাথে প্রবেশ করছে। তো বি নম্বরটা আমাদের কখনোই ঘটবে না, এটা একটা রং। সি এর ক্ষেত্রে তুমি জিনিসটা দেখো, সি এর ক্ষেত্রে আমাদের জিনিসটা ঠিক আছে, যে আমাদের 1s এ 2টা প্রবেশ করছে, দেন হলো কি আমাদের তোমার 2s এ 2টা প্রবেশ করছে, দেন হলো তোমার কি হয়েছে বলতো, যে এই দেখো এই জায়গায় কিন্তু একটা ভুল আছে। ভুলটা কোথায় কেউ খেয়াল করছো? যে আমাদের টুপিতে যতগুলো ইলেকট্রন প্রবেশ করতে হবে, 2p x py pz সবগুলো সেম স্পিনের হবে, মানে 3 নম্বরটা আমাদের রং অ্যান্সার। তুমি 4 নম্বরটা দেখো, ডি নম্বরটা কি রকম আমাদের হতে পারে, যে আমাদের এই ক্ষেত্রে ঠিক আছে, 1s এ 2টা গেছে, 2s এ 2টা গেছে, কোনো সমস্যা নাই। বাট টুপিতে এই দেখো px আর py এগুলোর ডিরেকশন উল্টা পাল্টা, সেটা হবে না। সো ডি নম্বরটা আমাদের জন্য কারেক্ট না। তুমি আবার একটু খেয়াল করে দেখো, যে আমাদের কিসের ক্ষেত্রে আমরা বলতে পারি, ই এর ক্ষেত্রে জিনিসটা আবার আমাদের ঠিক আছে, যে এস এ 2টা গেছে, 2s এ 2টা গেছে, টুপিতে দেখো তোমার প্রথমে কি একটা একটা করে গেছে সেম ডিরেকশন সেম ডিরেকশন, তারপরে আরেকটা তোমার বিপরীত ডিরেকশনে প্রবেশ করছে, এইভাবে বাকি দুটো তো বিপরীত ডিরেকশনে তখন প্রবেশ করবে। মানে এ নম্বর আর ই নম্বর ঠিক আছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে আমাদের সেম ডিরেকশনের একটা একটা করে প্রবেশ করতে হবে সেম এনার্জির অরবিটাল গুলোতে। সেটাকে আমরা বলি হলো ডিজেনারেট অরবিটাল। এই যে পি এক্স পি ওয়াই পি জেড সেম এনার্জি, এগুলাকে আমরা বলি হলো ডিজেনারেট অরবিটাল। তাহলে তোমরা এই যে বিষয়গুলা, মানে হুনস প্রিন্সিপাল, এটাও সবাই নিশ্চয়ই আমরা বুঝছি না? আগেই তো বুঝছিলাম, এটা নিশ্চয়ই সবার মনে পড়ে গেছে, রাইট? ওকে, গ্রেট। তো আচ্ছা, খুব ভালো কথা। না, হুনস রুলের এক্সেপশন নাই, মানে তোমাকে আসতে পারে এরকম কোন অরবিটাল গুলা হুনস রুল ফলো করে না। যেমন 2s 1s এগুলো তো ফলো করবে না, মানে এগুলো নিজেই তো একটা অরবিটাল। আশা করি বুঝছো। আর বাকি সবকিছুতেই তো ফলো করবে। এরপরে আছে আমাদের পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। যেমন ধরো সাপোজ আমি যদি তোমাকে 2টা অরবিটাল নিই, 2টা অরবিটাল, ধরো সাপোজ 2টা ইলেকট্রন। ধরো আমি বলতেছি হলো আমাদের একটা ইলেকট্রন আছে, কার বলতে পারো, হাইড্রোজেন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, লিথিয়াম ধরো আমি বলতেছি। লিথিয়ামের ক্ষেত্রে আমাদের কি থাকতেছে, এটা হলো আমাদের 1s, এটা হলো আমাদের 2s। তো এইটা, এটা, এটা, তার মানে এটা হলো 1 নাম্বার ইলেকট্রন, এটা 2 নাম্বার ইলেকট্রন, এটা 3 নাম্বার ইলেকট্রন। তো তোমাকে যদি আমি বলি 1 নাম্বার ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার লেখো, নিশ্চয়ই তুমি পারবা। যেমন কোয়ান্টাম নাম্বার মানে কি কি, প্রথমটা হলো এন এর ভ্যালু। তো যেহেতু 1, সো আমাদের এন এর ভ্যালু কত হবে, জি 1। নেক্সট হলো এল এর ভ্যালু, এস এর জন্য এল এর ভ্যালু 0। দেন হলো আমাদের এম, এম এর জন্য আমাদের কি ভ্যালু কত হবে, এস এর জন্য এম এর ভ্যালু গুলো তো 0ই হয় শুধু, তার মানে হবে 0। দেন আমরা কি বলতে পারি, যে আমাদের থাকতে পারে হলো তোমার কত, প্লাস হাফ বা মাইনাস হাফ। আমি প্লাস হাফ দিলাম। আবার তোমাকে যদি আমি বলি 3 নাম্বার ইলেকট্রনটা 4টা কোয়ান্টাম নাম্বার লেখো, তাহলে তোমার কি আসবে বলো তো, 2s যেহেতু, তার মানে এন এর ভ্যালু 2, এস এর ভ্যালু 0, এম এর ভ্যালু 0, আর কত আসবে, প্লাস হাফ। আমি স্টিল বুঝতে পারতেছি এই ক্ষেত্রে আমাদের বিষয়টা কি হচ্ছে, আমরা বের করতে পারি। তাহলে এইটাই বলতেছে পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, যে আমি যদি সেম অ্যাটমের যে কোনো 2টা ইলেকট্রন নেই, ওই 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার কখনো হুবহু বা কখনো আইডেন্টিক্যাল হবে না, কখনো সেম হবে না। এটাই হলো আমাদের পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তো ভালো একটা বিষয়। তো এই জায়গায় তোমাকে যদি আমি একটু জিজ্ঞেস করি, তুমি আমাকে একটু বলো তো, যে আমাদের এই যে কোয়ান্টাম নাম্বার গুলো আছে, যে কোন কোয়ান্টাম নাম্বারটা পসিবল না। এটা ফার্স্টে আসে একটা কোশ্চেন 17-18 সালে। তো আমাকে চ্যাট বক্সে রেসপন্স করো, সেটাই বেটার। দেখি তোমরা কতটুকু বুঝতে পারতেছো। কারণ পোল লঞ্চ করে আসলে খুব একটা লাভ হয় না, তোমরা অনেকে ভুল পোল অ্যান্সার দাও, বা অনেকে মনে করো যে ভাই আমরা তো পারি, আপনি পারেন কিনা চেক করে দেখি, এটা করতে গিয়ে ভুলভাল অ্যান্সার দাও। এটা ঠিক না। বলছে কোনটা পসিবল না। বাহ, যাক, যাক, এই যে তোমরা তো চ্যাট বক্সে তো ঠিকই রেসপন্স করো, তাহলে তোমাদের যে পোল টোল লঞ্চ করলে তোমরা পোলে কি ইচ্ছে করে ভুল থাকাও না, দেখছো? আচ্ছা দেখো, দেখ, এক্স্যাক্টলি সবগুলো অ্যান্সারই তোমরা এ দিচ্ছ, এন্ড এটাই কারেক্ট অ্যান্সার, গ্রেট। এটা তো 100% পোল হওয়ার কথা ছিল। তো যাক, ভালো। দেখো এইটা ঠিক আছে, আমাদের 1 0 0,
ঠিক আছে, কারণ কি আমাদের এল এর ভ্যালু হবে কি যে n-1 পর্যন্ত, সো এটা ওকে। দেন 2 1 0 এটাও ওকে, 3 2 1 এটাও ওকে। কিন্তু তুমি চিন্তা করো, আমাদের এটা 4 ঠিক আছে, 2 ঠিক আছে, কিন্তু কথা হলো যদি আমাদের 2 হয় তাহলে এম এর ভ্যালু তো -2 থেকে +2 পর্যন্ত হওয়ার কথা, -3 হওয়া পসিবল না, মানে এ নম্বরটা আমাদের হওয়া পসিবল না, তবে এটা হলো কারেক্ট অ্যান্সার। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, রাইট? এই বলো, সবাই কি বুঝছি, সবাই কি ক্লিয়ার, এভরিওয়ান? আচ্ছা, তো খুবই ভালো একটা বিষয়। তারপরে আমরা আসো সেম জিনিস, যে আমাদের ফাইনাল যে বিষয়গুলো থাকে আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করতে যাচ্ছি। যে এই যে বিষয়টা তোমরা কিন্তু জানো, এই বিষয়টা যে হোয়াই দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কপার ইজ এক্সেপশনাল। এই কোশ্চেনটা কি আমরা ছোটবেলা থেকে করে আসছি না? যে আমাদের কপারের ক্ষেত্রে হওয়ার কথা ছিল হলো কোনটা, 3D, দাঁড়াও লিখি আমি, 3D9 4S2 এটা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কিন্তু জানি কি বলতো, যে এটা না হয়ে আমাদের হয় হলো কি 4S1 3D10। কারণ আমাদের ওই যে হাফ ফিল বা ফুল ফিলের বিষয়টা, যে আমাদের যে কোনো একটা অরবিটাল বা সাব অরবিট, সেটা হলো কি আমাদের ফুল ফিল থাকতে চাই, মানে ইলেকট্রন দিয়ে ফুল ফিল্ড, অথবা আমাদের হাফ ফিল থাকতে চাই, থাকলে সেটা বেশি পরিমাণে স্টেবল হয়। এই দেখো তোমরা দেখি চ্যাট বক্সে লিখেও ফেলছো অনেকে, এক্স্যাক্টলি সেটাই। আর কপারের ক্ষেত্রে সে যেহেতু 3D9, সে 4S থেকে একটা নিয়ে সে 3D ফুলফিল করতে পারে। দেন তোমাকে বলছে কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ অরবিটাল এন্ড ইলেকট্রনস অফ ডি অরবিট। তার মানে এই যে ডি অরবিটটা, তার মানে তোমাকে বুঝতেই পারতেছো 4, তার মানে n ইকুয়াল টু তোমাকে বলতেছে 4, তার জন্য তোমাকে সবগুলো অরবিটাল ইলেকট্রন কাউন্ট করতে। এটা তো আমরা কিছুক্ষণ আগে এই টাইপের জিনিস দেখে আসলাম। বলো এগুলা কি আমরা পারবো না? ওকে গ্রেট। বলছে উইল দ্য ওয়েভলেন্থ অফ দ্য থার্ড লাইন অফ দ্য এনার্জি লেভেল বি উইল বি ভিজিবল অ্যানালাইজ ম্যাথমেটিক্যালি। মানে তুমি বুঝতে পারতেছো থার্ড লাইন অফ এনার্জি লেভেল বি, এনার্জি লেভেল বি মানে হলো 2। তার মানে আমি বুঝতে পারতেছি এইটা একটু অন্যরকম কোশ্চেন। কারণ আমি বুঝতে পারতেছি এন এল ইকুয়াল টু কত, 2। বাট বলতেছে থার্ড লাইন, এই জিনিসটা তোমাদের জন্য পুরো নতুন একটা কনসেপ্ট, সবাই একটু শুনো। তাহলে আমাদের থার্ড লাইন মানে হলো কি এন এল যদি 2 হয়, তাহলে এর পরের 3টা লেভেল পর থেকে আমাদের ইলেকট্রন আসছে। তার মানে হলো আমাদের এন এইচ হবে হলো 2 + 3 মানে হলো 5। তোমাদের কনসেপ্টটা বুঝে নেই, আমি রিপিট করতেছি। ধরো এখানে বলে দেওয়া আছে থার্ড লাইন অফ এনার্জি লেভেল বি, এনার্জি লেভেল কত, 2। মানে থার্ড লেভেল মানে কি, বা থার্ড লাইন মানে কি, সে আরো 3 ঘর পর থেকে আসতেছে। তো ধরো সাপোজ তোমাকে যদি বলা হয় যে আমাদের এখানে ই আছে, মানে ই এর এনার্জি লেভেল হলো কত, 5, তাহলে তোমাকে যদি বলা হয় যে ফিফথ লাইন অফ এনার্জি লেভেল ই, তাহলে বলো তো এনএইচ কত হবে? সবাই বুঝতেছে কিনা আমি একটু চেক করে দেখি। 10, ভেরি গুড। যদি আমাদের হয় কি ই অরবিট, তার মানে হলো 5। আমি যদি বলি হলো কি যে ফিফথ লাইন, মানে 5 + 5 মানে 10। গ্রেট, খুব ভালো কথা, তার মানে আমরা এইগুলো আমরা পারতেছি। নেক্সট তুমি চিন্তা করো, তোমাকে কি বলা আছে, 2D অরবিটাল ইজ নট পসিবল এক্সপ্লেইন। খুব জোস একটা কোশ্চেন, সিম্পল কোশ্চেন, 19 সালে আসা। কি বলছে, 2D, 2D যে পসিবল না, 2D কেন পসিবল না বলতো? আমরা জানি 2 এর জন্য আমাদের কি কি থাকবে, 2 এর জন্য n = 2 এর জন্য আমাদের এল আছে হলো কত, 0 আর 1। এই জন্য এস আর পি হতে পারে। ডি এর জন্য আমাদের কি দরকার বলতো, 2 দরকার, 2 নাই তো ডি নাই, সিম্পল। দেন কি বলছে, শো দা 4 কোয়ান্টাম নাম্বার অফ দ্য ইলেকট্রন সিচুয়েটেড ইন দ্য লাস্ট অরবিটাল অফ ওয়াই এলিমেন্ট। লাস্ট অরবিটালে বের করতে বলছে ওয়াই এলিমেন্ট। কোশ্চেন হলো ওয়াইটা কে বাবা? তো আসো, এই যে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো এটা হলো কি 15। তার মানে হলো ওয়াইটা কি হতে পারে, দেখি তোমরা আমাকে একটু বলো দেখি। নাইট্রোজেন, ভেরি গুড। কে বলছে এটা? আমি। হ্যাঁ, নাইট্রোজেন। আচ্ছা, হাতের লেখা অন্য কালার নেই। তাহলে এটা হলো আমাদের নাইট্রোজেন। এটা হলো 13 নম্বরের 3 নম্বর গ্রুপে কি আছে, এটা হলো অ্যালুমিনিয়াম। দরকার নাই যদি আমাদের। 17 নম্বরে আমাদের আছে হলো ক্লোরিন। তো হ্যাঁ, আমি বুঝতে পারতেছি 15 হলো কত আমাদের নাইট্রোজেন। তো নাইট্রোজেনের লাস্ট অরবিটের ওয়াই এলিমেন্টের আমাদের 4টা বের করতে বলছে, কোনো ব্যাপারই না। নাইট্রোজেন হলো কত, 7, আমরা জানি। তার মানে কত, 2 4। দেন তোমাকে বলছে এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 7। এই যে তার মানে তোমাকে এখন বের করতে বলছে যে এই যে 4 5, সরি 5 6 7, এই 3টে ইলেকট্রনের জন্য তোমাকে বের করতে বলছে। সিম্পল না বলো বিষয়টা? আমরা তো এই টাইপের কাজই করে আসলাম, একটা পোল কোশ্চেন এই রিলেটেড দেখে আসলাম। আচ্ছা, নেক্সট হলো তোমাকে এই জায়গায় বলছে সলভিং আরেকটা বোর্ড কোশ্চেন, যে হোয়াট ইজ অরবিট। অরবিট হলো কি, যে জায়গায় ইলেকট্রন
তোমার কি করতেছে, নিউক্লিয়াসকে সেন্টার করে ঘুরতেছে, সেটা হলো অরবিট। দেন বোরস থিওরি ইজ অ্যাপ্লিকেবল ফর হিলিয়াম প্লাস। বাই দ্য ওয়ে, নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের বোরসের যে থিওরি বা বোর অ্যাটমিক মডেল, এটা অনলি ফর ওয়ান ইলেকট্রন, যে কেবলমাত্র একটা ইলেকট্রনিক যে অ্যাটম গুলা আছে সেগুলোর জন্য কাজ করে। কিরকম? যে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে কাজ করবে, হিলিয়াম প্লাস মানে স্টিল একটা ইলেকট্রন, তার ক্ষেত্রে কাজ করবে, লিথিয়াম 2+ মানে একটা ইলেকট্রন, তার ক্ষেত্রে কাজ করবে। তো আরেকটা জিনিস তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাওয়া হলো। দেন বলা গেছে ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ইন দ্য স্টেম। এটা তো আমি জানি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করার ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, mvr ইকুয়াল টু, আমরা তো জানি কি nh/2 পাই। সিম্পল, রাইট? দেন বলা গেছে এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ অ্যাটম বাই আইডেন্টিফাইং q উইথ দ্য হেল্প অফ পার্টিকেল m। এখন আমাকে বলছে পার্টিকেল m, খুব ভালো কথা, স্ট্রাকচার অফ অ্যাটম। তাহলে এখন বলা গেছে অ্যাটমের স্ট্রাকচারটাকে আমি এক্সপ্লেইন করতে, কোন মডেল অনুযায়ী তুমি বলো তো? দেখি তোমরা আমাকে বলো তো পার্টিকেল এম কোনটা এখানে। ও, তার মানে এখানে মনে হয় ফিগারটা একটু ঠিক দেওয়া নেই। তো এই কোশ্চেনটা মনে হয় একটু প্রবলেম আছে। তো ঠিক আছে, সমস্যা নেই, এই কোশ্চেনটা তাহলে তোমরা আপাতত বাদ দাও, ঠিক আছে? এখানে পার্টিকেল ই হবে, আমি তোমাকে ঠিক করে দিই, ই হবে। তার মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন, তার মানে এই যে বিষয়টা, যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এইগুলোর উপর বেস করে আমাদের যে মডেলটা, সেটা আমাদের কি হবে বলো তো? কোন মডেল? ইলেকট্রন বাইরে ঘোরাফেরা করতেছে, তাহলে এখানে তুমি দেখো ইলেকট্রন কিন্তু ভিতরে নাই, ইলেকট্রন বাইরে আছে। তোমরাই বলো এটা কোন মডেল? রাদারফোর্ড, বোর, না কোনটা? নর্মালি সেটাকে আমরা বলতে পারি হলো কি রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, কারণ রাদারফোর্ডের অ্যাটমিক মডেল অনুযায়ী ইলেকট্রন বাইরে ঘোরাফেরা করতেছে। আর যখন আমি জানবো যে জিনিসটাতে আমাদের নির্দিষ্ট বা ফিক্সড অরবিটের কথা বলা হয়েছে, দেন আমি সেটাকে বলবো হলো বোর অ্যাটমিক মডেল। এন্ড এই জায়গায় আমাদের আছে হলো কি আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। এই তোমরা আমাকে বলো তো যে এটা পার্টিকেল আলফা পার্টিকেল হবে, এম এর জন্য আসলে জিনিসটা ভুল হয়ে গেছে। তার মানে আলফা পার্টিকেল এক্সপ্লেইন করে আমাদের কোন মডেলটা দাঁড় করানো হয়েছে? অবভিয়াসলি রাদারফোর্ড অ্যাটমিক মডেল। তুমি তো বিষয়টা জানোই অ্যাকচুয়ালি। তো বলো এই কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছো? ওকে, গ্রেট। ও ভালো কথা, একটা জিনিস এটা মনে রাখো, এটা যদিও এমসিকিউ তে আসে না, রাদারফোর্ড কিন্তু তার এক্সপেরিমেন্টটা একা করেন নাই, তার দুইজন সাথে কি পিএইচডি স্টুডেন্ট ছিল তার, গাইগার এবং মার্সডেন। তোমরা যদি কেউ বইটা পড়ো তাহলে এই দুইজনের নামও তোমরা জানবা। তো আমরা শুধুমাত্র রাদারফোর্ডকে স্মরণ করি, বাট তার দুইজন স্টুডেন্ট তাকে হেল্প করছে, সেটাও একটু জিনিসটা স্মরণ করা উচিত। এন্ড অ্যানাদার ওয়ান, এই যে এখন তোমাকে বলছে ক্যালকুলেট দা এনার্জি অফ এ স্পেকট্রাম অফ, কি বলা গেছে, 675 ন্যানোমিটার অফ ওয়েভলেন্থ। তোমাকে এনার্জি ক্যালকুলেট করতে বলছে। এটা খুবই ভালো একটা কোশ্চেন, মানে এখানে তোমার আইডিয়া অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তুমি চিন্তা করো, আমরা কি জানি না এনার্জি মানে কি? ই মানে হলো এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। তুমি এইচ এর ভ্যালু জানো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তুমি সি এর ভ্যালু জানো লাইট ভেলোসিটি, আর তুমি ল্যামডা তো জানোই 675 ন্যানোমিটার। আমরা ইজিলি এখান থেকে আমরা এনার্জি ক্যালকুলেট করতে পারবো। তো দোস একটা কোশ্চেন, রাইট? দেন বলছে ডিসকাস দ্য স্ট্রাকচার অফ অ্যাটম ইন লাইট অফ দ্য মডেল ইন দ্য স্টেম। এটা কোন মডেল দিয়ে দেওয়া আছে? তুমি নিশ্চয়ই বলো তো, কি এটা সবাই বুঝতে পারতেছে, এটা কোন মডেল একটু বলো তো। এক্স্যাক্টলি, এটা হলো আমাদের বোর অ্যাটমিক মডেল, কারণ এখানে আমাদের কে এল এম মানে অরবিটের কথা বলা আছে, বা বা আমি বলতে পারি ফিক্সড কিছু অরবিটের কথা বলা আছে, শেলের কথা বলা আছে। তো ইট শুড বি বোর অ্যাটমিক মডেল। দেন হলো ইফ দ্য মডেল ইন দ্য স্টেম ইজ হাইড্রোজেন অ্যাটম, আচ্ছা ঠিক আছে, হাইড্রোজেন হইতেই পারে। দেন ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি আফটার ক্যালকুলেটিং দ্য এনার্জি অ্যাবজর্বড while মুভিং টু হায়ার অরবিটাল। মানে এখন যদি আমি হায়ার অরবিটালে যাই, তাহলে তোমাকে কি করতে বলছে? তার মানে একটা ইলেকট্রন, ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি আফটার ক্যালকুলেটিং দ্য এনার্জি অ্যাবজর্বড while মুভিং টু হায়ার অরবিটাল। তো নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো এখানে আমাদের বিষয়টা কিরকম ভাবে হচ্ছে। বোর অ্যাটমিক মডেলের ক্ষেত্রে আমরা জিনিসটাকে কি জানি বলতো? ডেল ই মানে হলো কি E2 - E1। তাহলে এইটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এইচ নিউ, মানে আমরা কি বলতে পারি? এইচ সি বাই ল্যামডা। এনার্জি সে অ্যাবজর্ভ করতেছে, সে হায়ার সেলে যাচ্ছে। তো আমরা ইজিলি এখান থেকে আমি কি ফ্রিকোয়েন্সিটাকে ক্যালকুলেট করতে পারবো। এবং তোমার এই জায়গায় কিন্তু ভ্যালুটা দিয়েই দিছে, আমাদের ইয়ার ভ্যালু কত, ফ্রিকোয়েন্সি কত। আমি তুমি বলতে পারো ভাইয়া আমাদের তো ওয়েভ লেন্থ দিয়ে দেওয়া আছে, তো ওয়েভ লেন্থ থেকেও আমি ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারি। একটা জিনিস জিজ্ঞেস করছে ইন্তে স্যার, যে কি বলছে ভাই স্ট্রাকচার অফ অ্যাটম মডেল চাইছে, এখানে কি পোস্টুলেটস গুলা বলতে হবে? এক্স্যাক্টলি,
যেটা 3 নাম্বারের কোশ্চেন, তো এখানে তোমার পোস্টুলেটস গুলো বলতে হবে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে। গুড কোশ্চেন ইন্তেসার। তো যাই হোক, তোমরা বলো তো এই বিষয়টাও কি সবাই বুঝতে পারলে? ওকে গ্রেট। আচ্ছা, ডি বলছে ইফ দ্য মডেল ইন দ্য স্টেম ইজ হাইড্রোজেন, তার মানে এটা হাইড্রোজেন, হাইড্রোজেনের একটি ইলেকট্রন। তো সেটা তো সেটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা নেই। বলছে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি আফটার ক্যালকুলেটিং দ্য এনার্জি অ্যাবজর্ব ওয়াইল মুভিং টু হায়ার অরবিটাল। এখন তুমি চিন্তা করো, তুমি তো এনার্জি জানোই, সেটা তুমি বি থেকে ক্যালকুলেট করছো। এখন তোমাকে বলছে তুমি যদি এনার্জি জানো, তোমার কাছে কি ফ্রিকোয়েন্সি বের করা কোনো ব্যাপার? বুঝছো বিষয়টা সবাই? ওকে গ্রেট। তো যাক, এন্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমি তোমাকে একটু বলি, আজকে আমরা চ্যাপ্টার 2 নিয়ে পড়াশোনা করছি। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা চ্যাপ্টার 2 তে কি কি টপিক সম্পর্কে তুমি জানো, তুমি জানো এখানে আমাদের ছিল সলিউবিলিটি, তুমি জানো এখানে আমাদের ছিল স্পেকট্রাম এন্ড অ্যাটমিক মডেল গুলা, তুমি জানো এখানে আমাদের ছিল হলো ইলেকট্রন কনফিগারেশন এবং কোয়ান্টাম নাম্বার। বেসিক্যালি দিজ আর দ্য 3 পার্টস উইচ আর কভার টুডে, রাইট? তো সেটাকে আমরা বলতে পারি। তুমি আমাকে বলো তো, লেকচার থেকে তোমরা সবাই পুরোপুরি বুঝতে পেরেছো? ও, সাথে আমরা আয়ন আইডেন্টিফিকেশনও পড়ছি, বাট ওইটা অ্যাকচুয়ালি সলিউবিলিটির সাথে আমরা পড়ে ফেলছি। তো দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তো এই তো, আমরা তার মানে কি বলা যেতে পারে, ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। তো দ্যাট ইজ গ্রেট। ক্রোমাটোগ্রাফি তোমাদের সিলেবাসে নেই ভাইয়া। ক্রোমাটোগ্রাফি, দেন হলো কি বলা যাবে, সলভেন্ট এক্সট্রাকশন, সেই টাইপের জিনিস অ্যাকচুয়ালি, মানে সেই টপিক গুলো অ্যাকচুয়ালি কি আমাদের নাই। তো যাক, তাহলে দ্যাট ইজ গ্রেট। তাহলে তো অ্যাকচুয়ালি আসলে অনেকদিন পরে তোমাদের সাথে মনে হয় কেমিস্ট্রি ক্লাস নেওয়া হলো। তো ইট ইজ গ্রেট। তো ডিস্টিলেশন, সেগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া আছে। তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে টপিক রিলেটেড, তাহলে তোমরা হ্যান্ড রেজ করতে পারো, আর একটা পোল কোশ্চেন দিতে সেখানে তোমরা রেসপন্স করতে পারো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, দেন ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। আচ্ছা, তো আচ্ছা, তোমরা দেখলাম অনেকে একটা বিষয় একটু কনফিউজ যে ভাইয়া সিলেবাসে কি কি নাই। আচ্ছা, একটা জিনিস একটু বলে দিই, কোন টপিক গুলা বাদ দিয়ে দেওয়া হয়েছে। লাস্টের দিকের যে বিষয়গুলা, সেগুলোকে আমরা বলি হলো যে আমাদের যে কম্পোনেন্ট গুলা পৃথক করা বা কম্পোনেন্ট গুলো সেপারেট করা। তার মানে কি, যে ক্রোমাটোগ্রাফি মানে ওইটা দিয়ে আমি জানি কি কি কম্পোনেন্ট আছে। দেন হলো ডিস্টিলেশন, দেন তারপরে তোমার বলতে পারো হলো তোমার ডিস্টিলেশন টাইপের যত রকম বিষয় আছে, ক্রিস্টালাইজেশন, ভেপারাইজেশন, তারপরে কন্ডেনসেশন, এই সবগুলো বিষয় আর কি, মানে এগুলো আর কি আমাদের ওখান থেকে অমিট করছে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এন্ড আমি তো কোনো হ্যান্ড রেজ দেখতেছি না, তার মানে কি তোমরা লেকচার পুরোটুকু বুঝছো না কিছুই বুঝো নাই বলো তো? আচ্ছা, তো সব বুঝলে তো ভালো, আমি এক্সপেক্ট করতে পারি যে তোমরা বুঝছো আশা করি। আর পিডিএফটা আমি একটু পরেই হয়তো তোমাদের আপ দিয়ে দেবো। তো আশা করি তোমাদের পড়তে বা প্রিপারেশন নিতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, তো তাহলে আমার পক্ষ থেকে তাহলে আজকে এতটুকুই। আশা করি হয়তো পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। এন্ড তাহলে আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ।